আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। সবাইকে স্বাগতম আজকের প্রিভিয়াস প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস 43 এর প্রিভিয়াস প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস এবং সাবজেক্ট ফাইনাল এক্সাম ওরিয়েন্টেশন সেমিনারে। তো আমাদের এই আজকের সেমিনারটা ফেসবুকে লাইভ হচ্ছে। তো আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা যদি আপনাদের পার্সোনাল প্রোফাইল থেকে একটু শেয়ার করে দেন, তাহলে আপনাদের ফ্রেন্ড যারা আছে তারাও কিন্তু দেখতে পাবে এবং উপকৃত হবে। তো সবার কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা আপনাদের পার্সোনাল ফেসবুক থেকে আমাদের সেমিনারটা একটু শেয়ার দিয়ে দেন। আর কে কোন জেলা থেকে জয়েন করছেন আমাদের সাথে, যারা জুমে আছেন, জুমের মাধ্যমে যারা জয়েন করেছেন তারা চ্যাট বক্সের মাধ্যমে, আর যারা ফেসবুকে জয়েন করেছেন তারা কমেন্ট বক্সে একটু আমাকে জানিয়ে দিন কে কোন জেলা থেকে জয়েন করেছেন। সৈকত গোপালগঞ্জ, আসিফ বগুড়া, টোবা ফরিদপুর, জিহাদ গাজীপুর। আসলে এত দ্রুত উঠছে, আসলে পড়াই মুশকিল হয়ে যাচ্ছে। তানজিমা রাজশাহী, মাহমুদুল নারায়ণগঞ্জ, সোহেল দিনাজপুর। ফেসবুক থেকে আছে বিএম আতিক পিরোজপুর, জুয়েল চিটাগং, কামরুল চুয়াডাঙ্গা, সোহাগ মাগুরা, মোহাম্মদ হোসেন পটুখালী, সুমিত কুমার ঢাকা। বলতে গেলে দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশের মোটামুটি সব জেলা থেকেই আমাদের এখানে জয়েন করেছে সেমিনারটাতে। আমরা কিছুক্ষণের মধ্যেই সেমিনারটা শুরু করে দিব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব। হ্যাঁ, মোটামুটি বাংলাদেশের সব জেলা থেকেই দেখা যাচ্ছে যে আমাদের এখানে মানে ম্যাক্সিমাম জেলাই বলতে গেলে জয়েন করেছেন। সবাইকে ধন্যবাদ। তো ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। তাহলে আমরা শুরু করতে পারি। থ্যাংক ইউ ভাইয়াকে। সবাইকে শুভ বিকাল। যদি আমার যে স্লাইডটা আমি শেয়ার করেছি এটা যদি আপনারা স্পষ্ট দেখতে পান আর আমার ভয়েস যদি আপনাদের কাছে স্পষ্ট শোনা যায়, তাহলে একটু চ্যাট বক্সে অথবা কমেন্ট করে আমাদের একটু জানাবেন যে দুইটাই ক্লিয়ার কিনা। তাহলে আমরা শুরু করে দিই। ওকে, এখন আমি একটাও কমপ্লেইন পাইনি যে আমাদের স্লাইড বা সাউন্ড কোনোটাতে সমস্যা আছে, সবকিছুই ক্লিয়ার। তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেই। অল্প সময় নিব। আজকে অক্টোবর শুরু হয়েছে, অক্টোবর শেষ হওয়ার আগে আপনাদের 43তম বিসিএস এর পরীক্ষাও শেষ হয়ে যাবে। ওকে, সো এটা একটু মাথায় রাখবেন। অক্টোবরের আজকে শুরু, নভেম্বরের 1 তারিখে দেখবেন আপনার প্রিলি পরীক্ষা শেষ হয়ে গেছে। ডেটটা আশা করি সবারই মনে আছে। যারা বিসিএস এ ক্যাডার হবেন কিংবা যাদের এটা প্রথম বিসিএস, তারা কখনোই এই সময়টা আপনারা ভুলবেন না। সব সময় আপনাদের মনে থাকবে। একটু টেকনিক্যাল, আমি 10 সেকেন্ডের একটা ব্রেক নিচ্ছি। 10 সেকেন্ড, আপনারা কোথাও যাবেন না। টেকনিক্যাল ডিফিকাল্টি আছে, আমি এটা সলভ করে ফেলতেছি এখনই। তো যে কারণে বলতেছিলাম যে যে বিসিএস প্রথমবার আপনি দিচ্ছেন অথবা যারা এই বিসিএস পরীক্ষা দিয়ে এবারই ক্যাডার হয়ে যাবেন, আনফরচুনেটলি নাও যদি হয়ে থাকেন আর কি, এই ডেট আসলে আর কখনোই ভুলতে পারবেন না আপনি। এটা এমনই একটা ঘটনা, এটা আমার জন্য যেমন সত্য, এটা আপনার জন্য সত্য হবে। ওকে, আমি এবার ব্যাক। আশা করি স্লাইডটা আবার শেয়ার হয়ে গেছে। 29 অক্টোবর এটা মোটামুটি আপনাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ ডেট হয়ে থাকবে বাকি লাইফের জন্য। ওকে, যারাই একবার এই সার্ভিসের দিকে প্যাশনেট হয় বা চলে আসে, তারা সার্ভিসটা করুক না করুক, কিছুদিন করে চলে যাক অথবা চেঞ্জ করে ফেলুক, সার্ভিসের প্রতি একটা মায়া সবসময় থেকে যায়। এটা আপনাদেরও হবে। তো অক্টোবর 1 তারিখ আমি বলতেছি, অক্টোবর 29 তারিখের কথা, এবং দেখবেন চোখের নিমিশেই 29টা দিন চলে গেছে।
এবং কোনো এক বিকালে দেখবেন যে আপনার পরীক্ষা শেষ, তখন পরীক্ষা যতই ভালো দেন মনে কষ্ট কিন্তু থাকবে। এটা আমাদের জন্য সত্য ছিল, আপনাদের জন্য সত্য হবে। কিছু প্র্যাকটিক্যাল কাহিনী বা পার্সোনাল কাহিনী আমরা পরে শেয়ার করবো। আপাতত বলি যে আজকের ক্লাসটা মানে 1 তারিখে আমরা যে ক্লাসটা আপনাদের সাথে শেয়ার করতেছি, সেই ক্লাসের নাম যেটা দেওয়া হয়েছে, নামটা একটু আপনাদের শুনতে হয়তো অড লাগবে, প্রিভিয়াস প্রশ্ন অ্যানালাইসিস। ব্যাপারটা আসলে ঠিক হয়নি, আমি এটাকে চেঞ্জ করে দিই। এটা হলো বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস বা প্রশ্ন পর্যালোচনা ক্লাস। যেন আপনাদের জন্য এটাও ঠিক করে দিলাম। আপনারা যখন সার্ভিসে জয়েন করবেন তখন দেখবেন যে আসলে শব্দ সঠিকভাবে ব্যবহার করা, বাক্য ঠিক মতো গঠন করা, বাক্যের বানান ঠিক করা, এগুলো হচ্ছে কত গুরুত্বপূর্ণ। কারণ আলটিমেটলি যে সার্ভিসে যাচ্ছেন, লং টার্মে আপনাকে নীতি নির্ধারণী পর্যায়ে যেতে হবে। যে প্রজ্ঞাপন গুলো হবে, গভর্নমেন্টের অর্ডার গুলো হবে, রাষ্ট্রপতির আদেশে আপনি কিছু অর্ডার করবেন, তো লিখে দিবে হয়তো অন্য কেউ, আপনার স্টাফরা হয়তো লিখে দিবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার থাকে, পার্সোনাল অফিসার থাকে, সাইফার অফিসার থাকে, ওরা হয়তো আপনাদের হয়ে কাজ করবে, কিন্তু সিগনেচারটা যেহেতু আপনার যাবে, দায়িত্বটা আপনাকে নিয়ে নিতে হবে। তো এই দায়িত্ব নেওয়ার ব্যাপারটা একটু শিখবেন। তো দায়িত্ব নিতে হবে যে চাকরিতে, পরবর্তীতে সেটার শুরুতেও আপনাকে একটু দায়িত্বশীল হতে হবে। দায়িত্বটা কি? এই 1 মাসে আপনার হাতে যে 1টা মাস সময় আছে, 1টা মাস আপনি কিভাবে আগাবেন। ওকে, একটা ছোট্ট টাইম ফ্রেম আপনাদের জন্য আমি তৈরি করি আমার পক্ষ থেকে। এটা আপনারা যে যার মতো করে মডিফাই করতে পারবেন, সাজাতে পারবেন বা ফলো করতে পারবেন। একদম আমার মতোই ফলো করতে হবে, নট ম্যান্ডেটরি। আপনি নিজের মতো করে ফলো করবেন, নিজের থট প্রসেসের সাথে। এ হলো 29 অক্টোবর, আর আজকে আমি কথা বলতেছি 1 অক্টোবর। এর মাঝখানে একটা টাইম ফ্রেম আমরা তৈরি করার চেষ্টা করব। প্রথমত, 29 তারিখ তো আপনার পরীক্ষা, সেই দিন তো আপনার লিস্টেই থাকবে না। তার আগের 2 দিন আপনি লিস্ট থেকে বাদ দিয়ে দিবেন। অক্টোবরের 28 তারিখ, অক্টোবরের 27 তারিখ, এই 2 দিন আপনার লিস্ট থেকে বাদ। কেউ যদি বলে যে এই 2 দিন পড়াশোনা করবেন, প্লিজ ডোন্ট ট্রাস্ট হিম। এই 2 দিন পড়াশোনা না করাই ভালো। এই 2 দিন যত কম পড়বেন, মাইন্ড আপনার তত ফ্রি থাকবে। এই 2 দিনে মাইন্ড ফ্রি করতে হবে। আপনি বলতে পারেন যে ভাই, যদি আমি এই 2 দিন পড়াশোনা না করি, আমার তো প্রেশার তৈরি হবে, আমার মনে হবে যে আমি কিছু করতেছি না, আমার কি হবে কিনা। বিশ্বাস করুন, লাস্টের 2 দিন পরে প্রি হয়েছে এরকম উদাহরণ আপনি মনে হয় না কখনোই পাবেন। এটা সম্ভব না। আপনার যদি হওয়ার থাকে, আপনি এতদিনে প্রস্তুতি নিয়ে নিয়েছেন, এটাকেই গোছানো করানোর জন্য লাস্টের 2 দিন ব্রেক দরকার। তো এই সার্ভিসের জন্য যারা পড়াশোনা শুরু করছেন, একটা লং টাইম ধরে পড়াশোনা করতেছেন, এবং কোভিড পরিস্থিতির জন্য আমি আশা করতেছি যে আপনাদের নর্মালি 6-7 মাস পড়তে হয়, আপনাদের আরো বেশি পড়াশোনা করতে হয়েছে, লম্বা সময় পড়াশোনা করতে হয়েছে। তো এই যে লম্বা সময় পড়াশোনা করছেন, এই পড়াশোনাটা আপনার মাইন্ডে সেট করে দেওয়ার জন্য কিন্তু একটু সময় দরকার। এই জন্য লাস্টের মাসটা আপনাকে রিল্যাক্সে কাটাতে হবে। এটা মোটামুটি সবাই জানেন যে আমরা যখন একটা ঘুম থেকে উঠি, তখন মাইন্ডের একটা রিফ্রেশমেন্ট হয়ে যাবে, রিফ্রেশ বাটন কাজ করে একটা। তো আপনারও এই লাস্টের মান্থটা রিফ্রেশমেন্ট মান্থ হিসেবে কাটাতে হবে। আপনি যত বেশি রিল্যাক্সেশনে থাকবেন, আপনার মাইন্ড তত অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, হয়তো এমন হতে পারে যে আপনার মনে হচ্ছে আমি কম পড়তেছি, আমি কি ভুলে যাচ্ছে কিনা। দেখেন, মূল পরীক্ষার হলে 200 নম্বরের পরীক্ষা হবে, আপনাকে আনসার করতে হবে 130 বা 40টা বা 120 যদি পান, আপনি শিওরলি ডেফিনেটলি টিকে যাবেন। তো 120টা কারেক্ট আনসার আসলে দরকার, 200টা কারেক্ট আনসার দরকার নাই। তো যতগুলো প্রশ্ন আপনি শিখে আসছেন, যতগুলো টপিক আপনি শিখে আসছেন, সবগুলোকে আপনাকে মনে রাখতে হবে এমন কিন্তু না, বা সবগুলোই যে ইনস্ট্যান্টলি মাথায় আসতে হবে এমনও কিন্তু না। আপনার সে 120টা বা 125টা যদি কারেক্টলি মাথায় আসে, দ্যাটস এনাফ। তো ওই 120টা বা 25টা কারেক্টলি মাথায় আসার জন্য মাথাটাকে ঠান্ডা করতে হবে। এই ঠান্ডাটা আপনি হুট করে পরীক্ষার আগের দিন চিন্তা করলেন যে কালকে থেকে আমার মাথা ঠান্ডা হবে না। আপনাকে লং পিরিয়ড অফ টাইম এটা এক্সারসাইজ করতে হবে। ওকে, তো যে এক্সারসাইজ গুলো করবেন তার মধ্যে একটা হলো স্লিপিং এক্সারসাইজ। ঘুমাতে হবে, কারণ পরীক্ষার আগের রাতে ঘুম হবে না, বা পরীক্ষার আগের 2-3 রাতে ঘুম হবে না, এটা আগে থেকেই মাথায় রাখবেন। সো আগের 2 রাত যদি না ঘুমান, পরীক্ষার দিন ডিজি ফিলিং আসতে পারে, এই ডিজি ফিলিংটা আনা যাবে না। এই জন্য পারফেক্ট টাইমে ঘুমানোর অভ্যাস করতে হবে। আপনি হুট করে রাতের 11টা বাজে একদিন ঘুমায় যেতে পারবেন না, আমরাও পারি না, বা আমরাও পারি নাই। তো আপনাকে লং পিরিয়ড অফ টাইম কাজ করতে হবে। আপনি হয়তো নর্মালি আপনার অভ্যাস হলো আপনি 1টা বা 2টা বাজে ঘুমাতে যান। তো চেষ্টা করেন এই 1 সপ্তাহ আপনি 12টা বাজে ঘুমাবেন, পরের 1 সপ্তাহ আপনি 11:30, দেন পরের সপ্তাহ 11টা, এরকম 3 সপ্তাহ পরে দেখবেন যে এক্স্যাক্টলি 11টা বাজে আপনার ঘুম চলে আসতেছে। এবং ঘুমাইতে যাবেন মানে আপনার সাথে আর কিছু থাকবে না, মোবাইল তো কোনোভাবেই থাকবে না, কোনো ডিভাইস থাকবে না। যেটা করতে পারেন, বই নিয়ে ঘুমাতে যেতে পারেন। আপনি অনেকক্ষণ যখন পড়বেন শুয়ে শুয়ে, আপনার ব্রেইনে সিগন্যাল আসবে ঘুমানোর জন্য, তখন ঘুমায় যেতে পারবেন। কোনো ডিভাইস নিয়ে ঘুমাইতে যাওয়া যাবে না, স্লিপিং প্র্যাকটিস করতে হবে। দেন হলো একটু হেলথ নিয়ে কনসার্ন হতে হবে।
অতিরিক্ত প্রেসারের জন্য শরীর যেন কোনোভাবে খারাপ না হয়। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আপনাকে যেহেতু পরীক্ষা দিতে হবে সেখানে গিয়ে আপনার এক্সাম প্র্যাকটিস করতে হবে। আপনার পরীক্ষার হলে যেসব সমস্যা হতে পারে সেই সমস্যাগুলোকে আর্টিফিশিয়ালি আপনার আগে তৈরি করতে হবে, তৈরি করে বুঝতে হবে এই সমস্যার সমাধান কিভাবে করা যায়, দেন ওই সলিউশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। আবারও বলি, পরীক্ষার হলে যে সমস্যাগুলো হতে পারে সেগুলোকে আগে থেকেই প্র্যাকটিক্যালি বা আর্টিফিশিয়ালি তৈরি করতে হবে, তৈরি করে দেখতে হবে যে এই সমস্যাটা পড়লে আপনি কিভাবে ওভারকাম করবেন। কয়েকটা সমস্যার কথা আমি বলবো একটু পরে, ঠিক আছে? সো এই ওভারকাম করার সিস্টেমটা অপ্ত করার জন্য আপনাকে প্রচুর এক্সাম দিতে হবে। কয়টা এক্সাম দিবেন পার্সন টু পার্সন ভ্যারি করতেছে, বাট আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই কয়টা এক্সাম দিব, নট লেস দেন 50, আর 100 দিতে পারলে তো খুবই ভালো। তো আমি যে টার্গেটটা এখানে দিছি 50 থেকে 100, এটা মুখে বলতে যত সহজ, কাজ করে দেখাইতে অনেক অনেক বেশি কঠিন। আমি প্র্যাকটিক্যালি করছি, দ্যাটস ওয়াই আমি জানি, বা লাস্ট 1-2 বছর ধরে আমি অনেকজনকে বলছি, ওরা শুরুতে বলে হ্যাঁ ভাই 100টা তো খুব বেশি না, 30 দিন সময় আছে, দিনে 3টা করে দিলেই তো হয়ে যায়। সো দিনে তিনটা মানে সকালে একটা, বিকালে একটা, রাতে একটা, এটা বলাটা যতটা সহজ, দেয়াটা তার চেয়ে 1000 গুণ বেশি কঠিন। তো আমি বলে দিচ্ছি, আপনি শুনে ফেলছেন এমন না, আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এক্সামটা যদি বেশি করে দেন, প্র্যাকটিস যদি বেশি করে করেন, তাহলে হয়তো আপনার ইমপ্রুভমেন্ট অনেক বেশি হবে। কেন হবে একটা গল্প আছে, পরে শেয়ার করবো। ওকে, তাহলে 3টা এক্সারসাইজ করবেন, স্লিপিং, হেলথ এন্ড এক্সাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম, এক্সাম বেশি করে দিতে হবে। এখন এক্সামটা কিভাবে দিবেন? এক্সামটা দিবেন হলো এই লং পিরিয়ড অফ টাইমের মধ্যে, দ্যাট ইজ এটা 26শে অক্টোবর হবে আসলে, 26 তারিখ পর্যন্ত আপনি এক্সাম দিবেন। এক্সামেরও কিছু সিস্টেম আছে। আপনি 1 তারিখ থেকে অক্টোবরের 7 তারিখ পর্যন্ত আজকে রাত থেকে কাজ শুরু করে দিবেন। এই 7 দিনে যে পরীক্ষাগুলো দিবেন সেগুলো হলো দিনে 3টা করে, অথবা যদি 2টা পারেন তো 3x7, ইফ নট পসিবল 2x7, এর বেশি দেওয়ার দরকার নেই। দিনে 2টা বা 3টা, প্রথম দিকে 2টা দিবেন, আর কয়েকদিন পরে গিয়ে 3টা করে পরীক্ষা দিবেন। তো এই যে 2টা পরীক্ষা দিবেন, মাথায় রাখবেন এই 2টা পরীক্ষার 400টায় প্রশ্ন আপনাকে পড়তে হবে। 400টা প্রশ্ন পড়ে আপনি দাগাবেন, কয়টা দাগাবেন? 140 to 150। আপনি বলতে পারেন যে ভাই আমি তো এর চেয়ে বেশি পারি, আপনি এর চেয়ে বেশি দাগাবেন না, দাগালে আপনি একটা লুপ হোলের মধ্যে পড়ে যাবেন। চেষ্টা করবেন 140 থেকে 150টা যেন আপনি দাগাইতে পারেন। যদি কোনো প্রশ্ন এমন হয় যে আপনি প্রথমবারে 100টা দাগাইছেন, আবারও বলি, যদি কোনো প্রশ্ন এমন থাকে যে যেটাতে প্রথমবার দাগে আপনি 100টা পাইছেন, এটাতে কোনোভাবে 120 ক্রস করবেন না, কারণ 120 ক্রস করে যত বেশি যাবেন আপনি ততগুলি নেগেটিভ খাবেন। নেগেটিভেটার একটা ভয়ঙ্কর ব্যাপার আছে এখানে, ঠিক আছে? তাহলে অন এভারেজ 140-এর উপরে যাব না। আর যদি প্রথমবারই দাগাতে গিয়ে দেখি 100-র বেশি পারতেছি না, সেখানে 120-এর উপরে আমি কোনোভাবেই দাগাবো না, কারণ সেখানে প্রচুর মাইনাস হওয়ার সম্ভাবনা আছে। এ হলো প্রথম 1 সপ্তাহ। পরবর্তী 1 সপ্তাহের কথা যদি বলি, অক্টোবর 14 পর্যন্ত, এখন আপনি মিনিমাম 3টা বা 4টা করে করবেন, মিনিমাম প্রতিদিন। তো শুরুর দিকে যেমন আপনি 400টা কোশ্চেনই পড়ছেন, দেন প্রত্যেকটার জন্য উত্তর করার চেষ্টা করছেন, দেন সলিউশন করছেন, এখানে গিয়ে এই হারটা কমাই দিবেন বা অটোমেটিক কমে যাবে, কারণ এখানে গিয়ে আপনার রিপিটেশন হবে, বেশ কিছু কোশ্চেন আপনি রিপিট পাবেন, এগুলো বারবার আর পড়া দরকার হবে না। একইভাবে অক্টোবরের 21 কথা যদি বলি, অক্টোবর 21 তারিখে গিয়ে আপনি মিনিমাম 5টা থেকে 6টা করে করবেন ডেইলি। কিভাবে করবেন? আগে একটা পরীক্ষা দিতেন, এখন টানা 2টা পরীক্ষা দিবেন। এবং এই যে এতগুলো পরীক্ষার কথা বললাম, এই পরীক্ষাটার জন্য আপনি সময় নেবেন 1 ঘন্টা 40 মিনিট, আর শেষে গিয়ে আপনি সময় নেবেন 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার বেশি পরীক্ষা আপনি দিবেন না, কারণ মূল পরীক্ষায় গিয়ে দেখবেন আপনার 2 ঘন্টা, মূল পরীক্ষার 2 ঘন্টা আপনার সাধারণ জীবনের 1.5 ঘন্টার চেয়েও কম। পরীক্ষার হলে 2 ঘন্টা কোন দিক দিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। দ্যাটস আপনি প্র্যাকটিসই করবেন 1.5 ঘন্টা, আপনি আগে থেকেই মাথায় রাখবেন পরীক্ষার 2 ঘন্টা আপনার জন্য 1.5 ঘন্টা। বা আমরা যখন পরীক্ষাগুলো নিব আমরা এই সিস্টেমটা বানায় রাখছি, আপনি 1.5 ঘন্টার বেশি পরীক্ষা দিতে পারবেন না। কিছু পরীক্ষা হয়তো 1 ঘন্টা 40 মিনিট আমরা দিব, বাট সবগুলো পরীক্ষা আমরা 1.5 ঘন্টা নিয়ে নিব। ওকে, তাহলে 1 ঘন্টা 30 মিনিটে আপনাকে প্র্যাকটিস করতে হবে, ফুল কোয়েশ্চেন পড়তে হবে, দাগাতে হবে, রিভিশন দিতে হবে, সবকিছু করতে হবে। ওকে, আমার এখানে আজান দিচ্ছে, আমি জাস্ট 1 মিনিটের ব্রেকে যাচ্ছি, আজানটা শেষ হলে আমি আবার শুরু করতেছি।
ওকে, আমি আবার শুরু করি। সো যেটা বলতেছিলাম, সময়ের ব্যাপার, আপনি শুরুর দিকে 1 ঘন্টা 40 মিনিট করে প্র্যাকটিস করবেন, কিন্তু শেষে গিয়ে 1.5 ঘন্টার বেশি প্র্যাকটিস করবেন না। আচ্ছা, এবার এই 27 এবং 28-এর ঘটনাটা বলি। 27-28 তারিখ আপনি আসলে কি করবেন? 27-28 তারিখে না একেবারেই না পড়ে থাকবেন, এটা সম্ভব না, এটা কেউই পারে না। তো 27-28 তারিখ আপনি যেটা করবেন যে একদম 10 থেকে শুরু করে আপনার 43 দিচ্ছেন, 42 পর্যন্ত, 10 থেকে 42 পর্যন্ত তম বিসিএস এর শুধু শুধু প্রশ্নগুলো পড়ে যাবেন। বা আপনি যে কোনো একটা জব সলিউশন থেকে যদি পড়েন বা কোনো বই থেকে পড়েন, দেখবেন প্রশ্নগুলো আছে, সাথে উত্তর আছে এবং ব্যাখ্যা আছে, অনলি এই অংশটা পড়ে যাবেন। ঠিক আছে? এবং এই যে আমি একটা এখানে পিরিয়ডিক্যাল টাইম ফ্রেম আপনাদের জন্য বের করছি, এখানে যে প্রস্তুতিটা নেবেন সেটাও কিন্তু বিগত বছরের প্রশ্ন রিলেটেড, বিগত বছরের প্রশ্ন রিলেটেড। কিভাবে নিবেন এটার আমি একটা ডেমো আজকে দিব। মডেল টেস্ট তো আপনারা বিভিন্ন জায়গায় দিতে পারেন, বা উত্তরণও দিতে পারেন, বা বাসায় বসে বসে দিতে পারেন, সবগুলো সিস্টেমে আছে। বাট আমি বলবো এটা কম্বিনেশন রাখার জন্য। 50টা বা 100টা পরীক্ষা আপনি কোচিং এ দিয়ে সম্ভব না, ইম্পসিবল। তো ওর প্রায় 70% বা 80% পরীক্ষা আপনাকে নিজে দিতে হবে, সেলফ অ্যানালাইসিস। আর বাকি পরীক্ষাগুলো আপনি হয়তো অনলাইনে বা উত্তরণের ব্রাঞ্চগুলো আছে সেখানে দিতে পারবেন। ঠিক আছে? সবগুলো বাইরে দিতে যাবেন না, তখন সময় পাবেন না। সো এই যে বললাম, বিগত বছরের প্রশ্নের স্ট্যান্ডার্ডে এখন আপনার প্রিপারেশনটা সাজাতে হবে। কিরকম? আপনি এতদিন পড়াশোনা করছেন কি, যখন বাংলা পড়ছেন শুধু বাংলা পড়ছেন, যখন ইংলিশ পড়ছেন শুধু ইংলিশ পড়ছেন, বা ম্যাথ পড়লে শুধু ম্যাথ পড়ছেন। আপনার মূল পরীক্ষাটা কিন্তু বাংলা, ইংলিশ, ম্যাথ সব একসাথে আসবে। তো একসাথে যদি আসে, একসাথে প্রিপারেশন নিতে হবে। সো একসাথে প্রিপারেশন নেওয়ার একটা বেস্ট উপায় কিন্তু এক্সাম দেওয়া। এবার আমরা একটু বলি যে আমাদের যে থিমটা ছিল বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস, সেটা আমরা কিভাবে, মানে এই থিমটা কেন নিয়ে আসছি। সো এই থিমের আন্ডারে আপনার পড়াশোনার একটা স্টাইল আমি দেখাই। বিগত বছরের প্রশ্ন পর্যালোচনা। আমি একটা এক্সাম্পল দিব, এক্সাম্পল থেকে আপনাদেরকে বুঝাবো যেটা আসলে আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। নিজেদের মতো আপনারা অবশ্যই সাজাতে পারেন, বাট স্টিল আমি আমার পক্ষ থেকে একটা এক্সাম্পল আপনাদের দিচ্ছি। আমি একটা প্রশ্ন লিখি, একটু সময় নিব, 30 সেকেন্ডের মতো লাগবে। একটা প্রশ্ন লিখবো, 38 বিসিএস এর একটা প্রশ্ন আসছিল, 38তম প্রশ্নটা ছিল এরকম যে মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? আপনাদের উত্তর জানা থাকলে আমাকে কমেন্ট করে অথবা চ্যাট বক্সে জানাই দেন। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে? এটা হলো 38 বিসিএস এর একটা প্রশ্ন। প্রশ্নটা আমি এখানে লিখলাম। উত্তরগুলো যাদের উত্তর জানা আছে তারা উত্তরটা কমেন্ট করে অথবা চ্যাট বক্স আমাকে জানাই দেন। বিগত বছরের প্রশ্ন, সবারই জানার কথা। এটা একটা প্রশ্ন, দেখি আপনাদের মনে আছে কিনা, থাকার কথা যদিও সবারই। গুড, H.M. কামরুজ্জামান। এটার সঠিক উত্তর হলো H.M. কামরুজ্জামান। আমার আসলে মূল কাজ এই মানে উত্তরটা আপনাদেরকে শিখানো কিন্তু না। আমার শিখানো কাজ হলো এই প্রশ্নটাকে আপনি অ্যানালাইসিস করবেন কিভাবে। আমরা শুরু করি কিরকম ভাবে। প্রথমেই যে প্রশ্নটা, মানে প্রশ্ন যেটা করা হয়েছে সেটা হলো মন্ত্রী, একজন মন্ত্রীর নাম জিজ্ঞেস করা হয়েছে। এই মন্ত্রীর দায়িত্ব কি ছিল? ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী হিসেবে উনি কাজ করেছেন। কোথায়? মুজিবনগর সরকারের। তাহলে আমি একটু পয়েন্ট আউট করি, মন্ত্রী নিয়ে প্রশ্ন, ত্রাণ এবং পুনর্বাসন, এটা একটা মন্ত্রণালয় চিন্তা করতে পারি, মন্ত্রণালয়। আর সরকারটা কি? কোন সময়ের? মুজিবনগর সরকার, দ্যাট ইজ 71, আমাদের 71 সালের যে সরকারটা, আমরা স্বাধীনতা যার মাধ্যমে পেয়েছিলাম। ওকে, তাহলে এবার দেখাই যে কিভাবে আসলে এটাকে আমি অ্যানালাইসিস করতে পারি। আমাকে প্রশ্ন করা হয়েছে ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী। তাহলে কি মুজিবনগর সরকারে আর কোনো মন্ত্রী ছিলেন না? অবশ্যই ছিলেন। তাহলে আর কি কি শিখতে হবে? প্রধানমন্ত্রী কে ছিলেন, এটা আপনার শিখতে হবে। রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির আগে লেখা উচিত ছিল। রাষ্ট্রপতি কে ছিলেন, এটা শিখতে হবে। উপরাষ্ট্রপতি কে ছিলেন, এটা আপনাকে শিখতে হবে। তারপর আপনার পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন, বা তথ্যমন্ত্রী কে ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন, এগুলো শিখতে হবে, তাই না? তাহলে এরকম একাধিক মন্ত্রী কিন্তু ছিলেন, প্রত্যেকজন মন্ত্রীর দায়িত্বগুলো আপনাকে শিখতে হবে। তাহলে অন এভারেজ আমি যদি সবগুলোকে একসাথে বলি, যে এই যে সবগুলো, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, অর্থমন্ত্রী, ত্রাণমন্ত্রী, কৃষিমন্ত্রী, সবগুলো মন্ত্রীকে আমি একসাথে বলতে পারি আপনার মন্ত্রী পরিষদের দায়িত্বে যারা ছিলেন, এই মন্ত্রী পরিষদের সবাই সম্পর্কে আপনাকে জানতে হবে। এটা একটা ছোট্ট ইস্যু বলে দিলাম। ওকে, এখন একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? এই প্রশ্নের উত্তরটা আপনারা চ্যাট বক্সে বা কমেন্ট করে আমাকে জানাইছেন। প্রশ্নের উত্তর হলো H.M. কামরুজ্জামান।
এইচ এম কামরুজ্জামানকে কিন্তু নর্মালি আমরা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে চিনি, তাই না? এটা আশা করি সবার মনে আছে। এইচ এম কামরুজ্জামানকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ম্যাক্সিমাম মানুষই চিনে। উনি যে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীরও ছিলেন, সাথে এটার সাথে কিন্তু উনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও ছিলেন। তাহলে একজন ব্যক্তি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এটা হয়তো অনেকে মিস করে যায় বা হয়তো বা ওই মুহূর্তে পড়ার সময় মনে থাকে না। তাহলে কি করতে হবে? মন্ত্রী পরিষদ যারা আছেন, মন্ত্রী পরিষদে যারা একাধিক দায়িত্বে আছেন, যাদের একাধিক পোস্ট ছিল, তাদেরকে স্পেশালি আলাদাভাবে শিখতে হবে। তাহলে এরকম কে আছেন? একজনের এক্সাম্পল তো আমরা পেয়ে গেছি, এইচ এম কামরুজ্জামান। উনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী ছিলেন। এর বাইরে আর কি আছে? আপনি ক্যাপ্টেন মনসুর আলীর কথা যদি বলেন, উনি অর্থ মন্ত্রণালয়ে ছিল, বাণিজ্য, শিল্প, পরিবহন মন্ত্রণালয়, একাধিক। তারপর যদি আমি তাজউদ্দিন আহমেদের কথা বলি, আমাদের প্রধানমন্ত্রী ছিলেন। উনি কিন্তু শুধু প্রধানমন্ত্রী না, উনি অনেকগুলো আহ, মন্ত্রণালয়েরই আসলে প্রধান ছিলেন। কয়েকটা এক্সাম্পল যদি বলি, সমাজ কল্যাণ মানে স্বাস্থ্য, সমাজ কল্যাণ, স্থানীয় প্রশাসন, শিক্ষা, তথ্য ও বেতার, প্রতিরক্ষা, অর্থনৈতিক উন্নয়ন। এই যে এক ব্যক্তি যখন একাধিক মন্ত্রণালয়ের প্রধান থাকেন, তাদেরগুলো স্পেশালি শিখবেন, একটা চার্ট আকারে শিখে রাখবেন যে কে কোন দায়িত্বে আছে। ওকে, এটা লাস্টে একটা লিঙ্ক দিয়ে দিব, ওখানে আমরা এটা বানায় রাখছি, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তাহলে মন্ত্রী পরিষদ সম্পর্কে জানতে পারলাম। ওকে, তাহলে এটা একটা ক্যাটাগরি আমরা বের করতে পারলাম। এবার আসেন মন্ত্রণালয়। তাহলে মন্ত্রণালয়ের দায়িত্বে মানে মন্ত্রণালয়ের যে দায়িত্ব, সেটা দুই ভাবে, মানে দুইজন প্রধান এখানে থাকেন। একজন হলো নির্বাহী প্রধান, একজন হলো প্রশাসনিক প্রধান। আবার বলি, মন্ত্রণালয়ের আসলে হাইয়েস্ট হায়ারকি যদি বলি, ম্যাক্সিমাম পোস্ট, সেটা দুই ভাবে বিন্যস্ত থাকে। একজন নির্বাহী প্রধান, একজন হলো প্রশাসনিক প্রধান। যিনি নির্বাহী প্রধান, তিনি হলো নির্বাচিত। নির্বাচিত মানে বুঝতেছেন, ভোট করে উনি নির্বাচন করেছেন, জিতেছেন এবং পরবর্তীতে মন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। আর প্রশাসনিক প্রধান যিনি, ওনাকে বলা হয় সেক্রেটারি বা সচিব। তাহলে আপনি রুহুল কবির রিজভির নাম শুনেছেন, দুঃখিত, সিএসপি অফিসার রুহুল কুদ্দুসের নাম শুনেছেন। আপনি অবশ্যই ইয়ার নাম শুনেছেন, আমাদের বর্তমান সরকারের সাবেক রাজনৈতিক উপদেষ্টা যিনি ছিলেন। আমাদের বর্তমান সরকারের সাবেক রাজনৈতিক উপদেষ্টা কে ছিলেন বলুন দেখি? স্যার কিছুদিন আগে মারা গিয়েছেন। গুড, এইচ টি ইমাম। গুড, এইচ হোসেন তৌফিক ইমাম বা এইচ টি ইমাম স্যার। এইচ টি ইমাম স্যারের নাম শুনেছেন, তাই তো? তো চাষী নজরুল ইসলামের নাম শুনেছেন। ওনারা কিন্তু দায়িত্বে ছিলেন। ওনারা কিসের দায়িত্বে ছিলেন? সচিবের দায়িত্বে ছিলেন। তো ওই সচিবের যে পোস্ট গুলো, কারা কারা কোন সচিব হিসেবে ছিলেন, এই সচিবদের নামগুলো কিন্তু জানতে হবে। তাহলে মন্ত্রণালয় থেকে আমরা জানলাম যে মন্ত্রণালয়ের যেহেতু ম্যাক্সিমাম পোস্ট, নির্বাহী প্রধান হলো মন্ত্রী, আমরা মন্ত্রী সম্পর্কে জানতেছি। সাথে কাদের নাম জানতে হবে? প্রশাসনিক প্রধান যারা ছিলেন তাদের নামও কিন্তু জানতে হবে। এটা একটা গেল, ঠিক আছে? আচ্ছা, এবার আবার নিয়ে আসি, মুজিবনগরে নিয়ে আসি। মুজিবনগর, এটা হলো সরকার। তাহলে মুজিবনগর সরকারটাকে যদি আমি বলি যে মুজিবনগর সরকারটা আসলে কোন অংশের সাব টপিক, তাই তো? এটা হলো মুক্তিযুদ্ধের একটা সাব টপিক, মুক্তিযুদ্ধের সাব টপিক। তাহলে এই যে প্রশ্নটা করা হয়েছিল, এটার যদি আমি ওভারঅল টপিক চিন্তা করি যে বড় টপিক কোনটা, বড় টপিক ছিল মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের একটা অংশ হলো মুজিবনগর সরকার। এই মুজিবনগর সরকার থেকে প্রশ্ন করা হয়েছে, একটা প্রশ্ন করা হয়েছে সেটা হলো মন্ত্রী রিলেটেড। আর কি কি প্রশ্ন করা হতে পারে? এই মুজিবনগর সরকার কবে গঠন করা হয়েছে? এই মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছে? এই মুজিবনগর সরকার কোথায় গঠন করা হয়েছে? এই মুজিবনগর সরকার কোথায় কার্যক্রম চালাতো, তাই না? ওকে, এই মুজিবনগর সরকার কাদের নেতৃত্ব দিত? এই মুজিবনগর সরকারের মুক্তিযুদ্ধে ভূমিকাটা কি? এই প্রশ্নগুলো আসতে পারে। এই সবগুলো কিন্তু মুজিবনগর সরকার রিলেটেড প্রশ্ন হতে পারে। এবার চলে আসি তার ম্যাক্স বড় টপিক যেটা ছিল, যেটা হলো আমরা মুক্তিযুদ্ধের কথা বলতেছি, যে মুক্তিযুদ্ধ থেকে তাহলে আর কি কি প্রশ্ন আসতে পারে। দেখেন, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে প্রশ্ন আসতে পারে। একদম শুরু যদি বলি, ইতিহাসটা কি? কিভাবে মুক্তিযুদ্ধ শুরু হলো, কবে শুরু হলো, কোথায় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, তার ফলাফল কি ছিল, তার নেতা কারা ছিল, আসতে পারে। এই মুক্তিযুদ্ধে মানে মুক্তিযুদ্ধ আমাদের সাথে পাকিস্তানের হয়েছে, এটা সবাই জানি। তাহলে আর কারা এখানে ইনভলভমেন্ট ছিল, মুক্তিযুদ্ধে কোন কোন দেশ ইনভলভ ছিল, ইনভলভমেন্ট গুলো জানতে হবে। এই মুক্তিযুদ্ধের ফলাফল, ফাইনাল ফলাফলটা কি ছিল, কার পক্ষে গিয়েছিল, সেটা জানতে হবে। এবার হিস্ট্রি সম্পর্কে সবাই জানেন। এবার প্রি হিস্ট্রি সম্পর্কে আপনারা বলি, মানে প্রি হিস্ট্রি, মুক্তিযুদ্ধের প্রি হিস্ট্রি কিন্তু আপনাদের জানতে হবে।
কিরকম যে মুক্তিযুদ্ধ 1971 সালে হুট করে কিন্তু একটা যুদ্ধ শুরু হয়ে যায়নি। এই যুদ্ধটা যদি আমি বলি, এই যুদ্ধ আমরা শুরু করেছি 47 থেকে 47 থেকে। 47 সালে আমরা প্রথম স্বাধীনতা পাই ব্রিটিশদের কাছ থেকে। দেন আমাদের দেশের নাম ছিল কিন্তু পূর্ব বাংলা। 1947 সালে কিন্তু আমাদের দেশের নাম ছিল পূর্ব বাংলা। এই দেশের নাম পরিবর্তন হয় হলো 56 সালে। 1956 সালে সংবিধানে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে রাখা হয় ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান। ওকে, তার আগ পর্যন্ত পূর্ব বাংলায় ছিল। তাহলে 47 থেকে 71 পর্যন্ত কিন্তু আমরা অনেকগুলো সংগ্রাম করেছি। এই সংগ্রামগুলো আপনাকে জানতে হবে, কারণ এটা হলো মুক্তিযুদ্ধের প্রি ইকুয়াল বা প্রি হিস্ট্রি, মুক্তিযুদ্ধের আগের হিস্ট্রিটা। সো 47 থেকে 71 যদি আমি এক নজরে বলি কি কি ঘটনা ঘটছে। 47 গুরুত্বপূর্ণ, কারণ 47-এ দেশভাগের পর আমাদের ভাষার উপর প্রথম আঘাতটা আসে। 48 গুরুত্বপূর্ণ, 52 গুরুত্বপূর্ণ, 54 নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ, 56 স্বাধীনতা সংবিধান, প্রথম সংবিধান, পাকিস্তানের প্রথম সংবিধান 56 সালে হয়, সেটার জন্য গুরুত্বপূর্ণ। বা 56 সালে এসে গণতান্ত্রিক সরকারকে পতন ঘটিয়ে সামরিক সরকার ক্ষমতায় চলে আসে, আইয়ুব খান ক্ষমতায় আসে, 56 গুরুত্বপূর্ণ। দেন যদি আমি বলি 62ও গুরুত্বপূর্ণ, 62 হলো শিক্ষা কমিশনের জন্য গুরুত্বপূর্ণ, 66 6 দফার জন্য গুরুত্বপূর্ণ, 69 গণ অভ্যুত্থানের জন্য গুরুত্বপূর্ণ। 1970 দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা এখানে ঘটছে। একটা হলো নির্বাচন হয়েছিল, 70 নির্বাচন, তার কিছুটা অংশ 71 হয়। আরেকটা হলো 70 কিন্তু একটা জলোচ্ছ্বাস হয়েছিল ভোলার দিকে। আশঙ্কা করা হয়ে থাকে, গভর্নমেন্ট কোনো রিপোর্ট মানে সরাসরি রিপোর্ট এখান থেকে আমরা পাইনি, কিন্তু আশঙ্কা করা হয়ে থাকে প্রায় 10 লাখের মতো মানুষ ওই ঘূর্ণিঝড়ে মারা যায়। এবং এত বড় একটা এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগের পরেও কিন্তু পাকিস্তান সরকারের যে হেড, উনি কিন্তু ঢাকায় আসেন নাই বা দুর্গম গুলো এলাকায় ঘুরতে চাননি, মানুষের সাহায্য করতে চাননি। যাই হোক, একটা প্রশ্ন থেকে আমি দেখালাম যে এই প্রশ্নের আলোকে আপনি কয়টা টপিক এখানে বের করতে পারেন, জাস্ট একটা টপিক থেকে। এখন আপনার কাজ কি, আপনি যখন এই প্রশ্নের উত্তরটা পড়বেন, সাথে আপনি দেখবেন যে ওই যে মন্ত্রী পরিষদটা আপনার অবশ্যই নোট করা আছে বা কোনো একটা বই আপনি দাগায় রাখছেন, এটা একটু পড়ে নেবেন। মন্ত্রী পরিষদের কি ইম্পর্টেন্ট টপিক বা যেখানে ভুল হতে পারে, যেখানে একই ব্যক্তি একাধিক দায়িত্বে আছেন, এখানে আমাদের ভুল হয়। দ্যাটস ওয়াই আমরা এই একাধিক দায়িত্ব যাদের আছে তাদেরটা একটু রিভিশন দিয়ে দেবো। এখানে খুব বেশি মানুষ আপনি পাবেন না। এখানে আপনি তাজউদ্দিন আহমেদেরটা পড়বেন, কারণ উনি প্রধানমন্ত্রী ছিলেন, তথ্যমন্ত্রী ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, স্থানীয় সরকারের মন্ত্রী ছিলেন, ওনারটা পড়বেন। দেন হলো এই এইচ এম কামরুজ্জামানেরটা তো বলেই ফেললাম, কৃষি, স্বরাষ্ট্র এবং ত্রাণ পুনর্বাসন। ঠিক আছে, তারপর দেখেন যে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে চিন্তা করলাম যে মন্ত্রণালয়ের দায়িত্বে তো আসলে সচিবও থাকতে পারে, সচিবদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সচিব স্যার যারা ছিলেন তাদের নামগুলো পড়ে ফেললাম। দেন হলো মুজিবনগর সরকারের প্রশ্ন হয়েছে মন্ত্রী নিয়ে, মুজিবনগর সরকারের বাকি সবকিছু নিয়ে তো প্রশ্ন হতে পারে, তাহলে মুজিবনগর সরকারের হিস্ট্রি যেটা পড়ে রাখছেন বা নোট করে রাখছেন বা বইতে দাগাইছেন সেটা একটু পড়ে নিলেন, বা এই রিলেটেড যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটু পড়ে নিলেন। কোথায়, কে, কবে, কেন, কোন সালে, কোন দিন, কোথায় হওয়ার কথা ছিল, কোথায় হয়েছে, কেন ওখানে হয়েছে, হিস্ট্রিটা সেই হিস্ট্রি আকারে পড়ে ফেলবেন, কমন কিন্তু পড়ে যাবে। ওকে, দেন আবার যদি বলি যে এই পুরো টপিকটা মানে পুরো প্রশ্নটা আসছে একটা বড় ক্যাটাগরি থেকে, দ্যাট ইজ আমাদের মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসছে। তাহলে মুক্তিযুদ্ধ থেকে আর কি কি প্রশ্ন আসছে বা সেখান থেকে আর কি কি প্রশ্ন বের করা যায়। ওকে, এটা মোটামুটি আমাদের পক্ষ থেকে যে কেন বিসিএস প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস কোশ্চেনগুলো আমরা পড়াই বা কেন এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাপিংটা আপনি করতে পারবেন যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন। আমাদের মূল কাজ হলো আমরা এক্সাম্পল দেখাবো, সেই এক্সাম্পল থেকে আপনাদের কিছু টপিক বের করে দিব, সেই টপিক গুলো থেকে কিছু আলোচনা করব এবং ফাইনাল যে পড়াশোনাটা সেটা কিন্তু আপনাকেই করতে হবে। তো আমাদের যে কোর্সটা শুরু হচ্ছে 2 তারিখ থেকে। মামুন ভাই 2 তারিখ থেকে না, 2 তারিখ না 4 তারিখ কি বলেন তো আমাকে মামুন ভাই? 2 তারিখ থেকেই মূল কোর্সটা শুরু, 2 তারিখ থেকে 2 ক্লাস তারিখ শুরু আর থেকে এক্সামটা 4 তারিখে। এক্সাম 4 তারিখ। ওকে, তো আমাদের যে কোর্সটা শুরু হবে সেটা হলো 2 তারিখ থেকে। সো 2 তারিখের যে ক্লাসটা থাকবে বা 4 তারিখের যে ক্লাসগুলো থাকবে, ক্লাসে আমরা যে কাজগুলো করব বিগত বছরের প্রশ্নগুলো নিব, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বা যেগুলো আবারও আসার সম্ভাবনা আছে, ওই প্রশ্নগুলোকে এভাবে কালেক্ট করে সেখানে ওটার উত্তর তো শিখবো বা তার ব্যাখ্যা অবশ্যই শিখবো, তার সাথে সাথে এই প্রশ্নের সাথে আর কি কি শেখা উচিত বা এটার প্রি ইকুয়ালটা আপনার কি, পোস্ট ইকুয়ালটা আপনার কি, প্রি হিস্ট্রিটা কি, পোস্ট হিস্ট্রিটা কি, কি কি জেনে থাকতে হবে আপনার পরীক্ষায় ভালো করার জন্য, আমরা এরকম কিছু ম্যাপিং তৈরি করব বা ব্যাখ্যা তৈরি করব বা ক্লাসের কিছু বর্ণনা দিব। এবং ফাইনালি আপনাকে একদিন সময় দেওয়া হবে, আপনি সাবজেক্টের উপর পড়াশোনা করবেন এবং ফুল সিলেবাস, মনে করেন বাংলার উপর যদি ক্লাস হয় দেন বাংলার পুরোটার উপর একটা পরীক্ষা দিয়ে দিবেন। এর মাঝখানে কিন্তু আপনি বাসায় নিজে প্র্যাকটিসটা মানে নিজের প্র্যাকটিস কিন্তু অবশ্যই রাখবেন, নিজের প্র্যাকটিসের দূরে বাইরে যাওয়া যাবে না। সাথে ওই যে ক্লাসরুমের পরীক্ষা যেটা মূল পরীক্ষা, যেটা যেহেতু পিএসসির পরীক্ষাটা আপনাকে কোনো একটা কলেজে বা ইউনিভার্সিটি থেকে বা স্কুলে গিয়ে দিতে হবে, সেরকম অরিজিনাল ফিলিংস পাওয়ার জন্য কিন্তু উত্তরণে এসে আপনার পরীক্ষা দিতে পারবেন। আর যাদের পক্ষে সরাসরি পরীক্ষা দেওয়া সম্ভব না তাদের জন্য অনলাইনের অপশনটাও চালু থাকবে, আপনারা সেখানেও পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, ওকে, তাহলে এটা হলো মোটামুটি
কিভাবে অ্যানালাইসিস গুলো আমরা করব তার একটা শর্ট ডেমো, পরবর্তীতে প্রত্যেক ক্লাসে আসলে একাধিক ডেমো এখানে এরকম দেওয়া হয়। সো আপনাদের পরীক্ষাটার দুইটা অপশনই থাকবে, ফিজিক্যাল এবং অনলাইন। ফিজিক্যাল মানে আশা করি বুঝতেছেন, আপনি ব্রাঞ্চে গিয়ে পরীক্ষা দিতে পারবেন, যেখানেই উদ্ভাসন মেশের ব্রাঞ্চ আছে সেখানেই কিন্তু উত্তরণের পরীক্ষাগুলো দেওয়া যাবে। আর অনলাইনে যারা ফিজিক্যালি পরীক্ষা দিতে পারবেন না বা সমস্যা আছে বা আশেপাশে ব্রাঞ্চ নেই, তারা অনলাইনে কানেক্ট হয়ে যেতে পারবেন। এবার যদি বলি যে বিষয় ভিত্তিক, প্রস্তুতি আসলে কেমন হওয়া উচিত। বিষয়ভিত্তিক প্রস্তুতি হলো আমরা যে সিলেবাসটা বন্টন করে দিয়েছি ওই বন্টন অনুযায়ী আসলে প্রস্তুতি নেওয়াটা ভালো। যে আপনি প্রথম 2 দিন একটা সাবজেক্ট শেষ করে ফেলবেন, দেন পরবর্তী 2 দিন একটা সাবজেক্ট শেষ করে ফেলবেন, এবং ফাইনালি গিয়ে আপনি ফুল বিসিএস এর কোশ্চেন মডেল টেস্ট আকারে পড়া শুরু করবেন। মডেল টেস্ট আকারে পড়াশোনা করলে সুবিধা যেটা হবে, আপনি বুঝতে পারবেন যে আপনার কোন সাবজেক্টটা দাগাতে সময় বেশি লাগবে। কিছু সাবজেক্ট আপনি কম সময় দাগাতে পারবেন, কিছু সাবজেক্ট আপনি দাগাতে গিয়ে সময় বেশি লাগবে। যেমন ম্যাথের কথা যদি বলি, অথবা মেন্টাল এবিলিটির কথা যদি বলি, বা ইংলিশের কথা বলি, এগুলো আপনার একটু সময় বেশি লাগবে, কারণ ম্যাথ এন্ড মেন্টাল এবিলিটিতে আপনাকে অঙ্কটা করতে হবে। কিন্তু দেখেন বাংলা যদি বলি বা আন্তর্জাতিক অ্যাফেয়ার্স এর কথা যদি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কথা যদি বলি, এখানে কিন্তু আপনার সময় কম লাগবে। হয় আপনি উত্তরটা পারেন, না হয় পারেন না। এখানে মানে চিন্তা করে অঙ্ক করে আপনি উত্তর বানাতে এখানে পারবেন না, যেটা হলো ম্যাথ বা মেন্টাল এবিলিটিতে সম্ভব। তো এই ক্যালকুলেশনে আপনার সময় কম লাগবে হলো বাংলাতে বা আন্তর্জাতিক বিষয়গুলিতে বা বাংলাদেশ বিষয়গুলিতে সময় কম লাগবে। আবার সময় বেশি লাগবে কোথায়, ম্যাথে, মেন্টাল এবিলিটি বা বিজ্ঞানে, এখানে কিছু অঙ্ক থাকতে পারে। কিন্তু আবার ইন্টারেস্টিং বিষয় দেখেন, ম্যাথ মেন্টাল এবিলিটিতে আপনি যখন একটা অঙ্ক করে উত্তর বের করবেন সেটা 100% ঠিক, এতে কোনো ভুল হবে না, মানে অঙ্ক করে আপনি বের করছেন। বাংলায় আপনি কিন্তু যে প্রশ্নগুলো দাগায় আসছেন, ইট ইজ পসিবল যে আপনি দাগায় আসছেন বা আপনি বই থেকে পড়ে আসছেন, কিন্তু যেটা পড়ে আসছেন সেটা ভুল পড়ে আসছেন, এর কিন্তু সম্ভাবনা আছে। ওকে, তো এরকমও কিন্তু কিছু ঝামেলা আছে, যেটাতে সময় লাগে সেটার আনসার করাটা কষ্ট হলেও সেটাতে শিওরিটি পাওয়া যায় যে এটা হবে। কিন্তু বাংলা বা আন্তর্জাতিক এই শিওরিটিটা নাই। আপনি পড়ে আসছেন, যে বই থেকে পড়ছেন সেটা যে কারেক্ট, এর গ্যারান্টি কেউ দিতে পারে না, এটা ভুল কিন্তু হতেই পারে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, একাধিকবার পড়তে হবে। একাধিকবার পড়তে গিয়ে আপনি হয়তো বা একটা সোর্স থেকে পড়ছেন, সেখানে ভুল ছিল, আর পরবর্তী সোর্সে গিয়ে গিয়ে দেখলেন যে উত্তর হলো অন্য কিছু, তখন আপনি কম্পেয়ার করতে পারবেন যে আগেরটা কেন ভুল ছিল। ওকে, এবার 43 বিসিএস এর মানসিক চাপ, এটা নিয়ে একটা ছোট্ট গল্প আছে, এই জন্য এই স্লাইডটা এখানে রাখা। আমি একটু গল্পটা বলি, এটা আমার নিজের ব্যক্তিগত ও জীবনের গল্প আর কি। আমি 38 এর পরীক্ষা 40 দুইটাই দিয়েছিলাম, 38 এর ঘটনাটা বলি। তো 38তম বিসিএস এর এই আপনাদের মতো আমার পরীক্ষা ছিল হলো ডিসেম্বরের 29 তারিখ। আপনার যেমন অক্টোবর 29 তারিখ, আমার সরি হ্যাঁ ডিসেম্বর 29 তারিখ ছিল। তা আমি নভেম্বরের 29 তারিখ, আমার মনে আছে এখন, পাক্কা 1 মাস আগে, নভেম্বর 29 তারিখ একটা মডেল টেস্টের বই, আমার কাছে একটাই মডেল টেস্টের বই ছিল, পরবর্তীতে বুদ্ধি হয়েছিল আমি আবার নতুন করে কিনছিলাম। আর নভেম্বর 29 তারিখ আমি একটা মডেল টেস্টের বই যেটা ছিল ওটার 2 নাম্বার মডেল টেস্ট, সেকেন্ড 2 নাম্বার মডেল টেস্টটা করা শুরু করলাম। 1 নাম্বার মডেল টেস্টটা আসলে বিগত বছরের প্রশ্নটা থাকে, তো 2 নাম্বার করলাম। করার পরে ওয়াজ ভেরি কনফিডেন্ট, আমি একটু পড়াশোনা করছিলাম বা প্রিপারেশন ভালো ছিল বা অনেক কিছু করছিলাম, মনে করছিলাম যে না আমি ভালো হওয়া উচিত, এত পড়াশোনা করছি, প্রেশার নিচ্ছি, কাজ করছি, আশা করি ভালো হবে। এবং পরীক্ষাটা ভালোই হয়েছিল, আমি প্রায় 188টা দাগাইছি 200টার মধ্যে। 188টা দাগানোর পরে ইন্টারেস্টিং বিষয় যেটা ঘটলো, আমার এখান থেকে 128টা কারেক্ট ছিল। 188টার মধ্যে আমি একটু ভুল করতেছি, হ্যাঁ না না ঠিক আছে, 128টার মতো কারেক্ট ছিল। তো 128টা কিন্তু অনেক নাম্বার, 128 পেলে যে কোনো কেউ পিলি টিকবে, সেটা যেমন প্রশ্ন হোক, সহজ হোক কঠিন হোক, যে কোনো প্রশ্নে 128 পেলে পিলি টেকা উচিত। কিন্তু এখানে সমস্যা যেটা হয়েছে দেখেন, 188 আর 128 এখানে গ্যাপ কত, 60। আমি 60টা ভুল করছিলাম, এই 60 ইন্টু 0.5 এটা কিন্তু 30 নাম্বার এখান থেকে কাটা যায়। এবার আপনি 128 থেকে যদি 30 বিয়োগ করে দেন, নাম্বার হবে 98। 98 দিয়ে কিন্তু বিসিএস না হওয়ার সম্ভাবনা অলমোস্ট 90%। কারণ 188টা দাগাইছি, বুঝতেই পারতেছেন কোশ্চেনটা খুব একটা কঠিন তো ছিল না, এভারেজ কোশ্চেন ছিল, বিগত বছরের কোশ্চেন কমন ছিল বা গতানুগতিক প্রশ্নগুলো ছিল এখানে বেশি। তো গতানুগতিক প্রশ্ন হলো কিন্তু 98 পাওয়া পেলে চান্স হবে না, 110 বা 12 বা 15 পেতে হবে। তো আমি কালেক্ট কিন্তু করছিলাম 128টা, বাট পাচ্ছি 98, কারণ হলো এই 60 মার্কস। তখন আমার হঠাৎ করে মনে হয়েছে যে এই 60 মার্কসকে তো 60 মার্কস রাখা যাবে না, মানে এতগুলো ভুল করলে তো সম্ভব না, আমি ভালোই পারতেছি কিন্তু এই ভুল জিনিসটাকে বাদ দিতে হবে। তো ওই দিন বিকালবেলা, আমি সকালে পরীক্ষা দিয়েছিলাম, বিকালে গিয়ে আমি
টোটাল 5টা বই, তার 4টা বই কিনে নিয়ে আসছে নতুন, ও প্রত্যেকটাতে 30-35টা ছিল। ওই পুরা মাসে প্রায় আমি 120টার মতো পরীক্ষা দিছিলাম। ওই 120টা লাস্টের দিকে গিয়ে আমি যদি একদম 110তম থেকে 120টার এই পরীক্ষাগুলোর কথা বলি, যে পরীক্ষাগুলো দিছিলাম, এখানে আমি কখনোই 140 বা 135 বা 145 এর বেশি দাগাতেই পারতাম না। না, আমার সম্ভবই হতো না, মনে হতো আর তো পারি না। বাট এখানে কিন্তু পারতাম, এখানে আন্দাজে অনেক কিছু দাগাই ফেলছিলাম। তো 140 বা 35-45 এর বেশি দাগাতে পারতাম না, কারণ মনে হতো যে ভুল হবে, বা হাত চলতো না, যেটা তো পারি না, দাগাবো কিভাবে। ইন্টারেস্টিং বিষয় হলো এখানেও কিন্তু আমার 120টা বা 125টা মতো কারেক্ট। তো দেখেন, 125টা যদি ধরি, এখানে 135 ধরে, আমার ভুল হলো 10টা। তো 10টার জন্য 5 নাম্বার যদি কাটা যায়, আমার কিন্তু 120 থাকে। 120 অলওয়েজ সেফ, সবসময় সেফ মার্জিনের উপরে 120 পাওয়া। ঠিক আছে। তো এই 60 নাম্বার থেকে, মানে 60টা ভুল থেকে 10টা ভুলে আনার জন্য আমার অমানবিক একটা পরিশ্রম করা লাগছিল। আমি এর আগে 4 মাস পড়াশোনা করছিলাম প্রিলির জন্য, বাট ওই 1 মাসে আমি 4 মাসের চেয়ে বেশি পড়ছি। কারণ ওই 4 মাসে আমি শিখে গেছি যে কি কি শিখতে হবে, আর এই 1 মাসে আমি শিখছি কি কি দাগানো যাবে না, যে কোন জিনিসগুলো দাগালে বারবার ভুল হয়। তো এখানে মানসিক চাপের একটা বড় ব্যাপার আছে। আপনি হয়তো বা পড়ছেন, বাট আপনি চাপ নিতে পারতেছেন না, পরীক্ষার হলে গিয়ে অনেক ভুল করবেন। অথবা আপনি পড়ছেন, আপনার মানসিক যে স্টেবিলিটিটা দরকার সেটা আপনার নাই, আপনি গিয়ে দাগানোর সময় দেখছেন আপনি ভুল করতেছেন, আপনি দাগাতে পারতেছেন না, অথবা বেশি দাগায় ফেলতেছেন। এই ক্যালকুলেশনটা আগে থেকেই সেরে ফেলতে হবে। আমি বলছিলাম পরীক্ষার হলে যে সমস্যাগুলো হতে পারে, সেই সমস্যাগুলো আর্টিফিশিয়ালি আপনাকে আগে তৈরি করতে হবে, তৈরি করে দেখতে হবে আপনি কোন সমস্যায় পড়েন এবং সেটার সলিউশনটা কি, সেটা বুঝে শুনে তারপর পরীক্ষাতে যেতে হবে। তো এই জন্য পরীক্ষা দেওয়ার যে বড় কোনো উপায় নাই, আপনাকে পরীক্ষা বেশি করে দিতে হবে। যত বেশি পরীক্ষা দিতে পারবেন, তত ভালো মানসিক প্রেশার যেটা আছে সেটাকে কম্বাইন করতে পারবেন। ওকে, এই স্লাইডটা শুধুমাত্র তাদের জন্য যারা একটা চাকরিতে আছেন এবং পড়াশোনা করতেছেন, অথবা যারা অলরেডি কোনো সার্ভিসে আছেন বা ক্যাডার সার্ভিসে থাকতে পারেন, চেঞ্জ করতে যাচ্ছেন, তাদের জন্য প্রথমত যে ক্যাডার সার্ভিসে আছেন, ডেফিনেটলি আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনাকে আমার বলার কিছু নেই। আপনাকে অমিট করে অন্য চাকরিতে যারা আছেন, যারা হয়তো বা বিসিএস আগে দেননি, প্রথমবার দিতে যাচ্ছেন, তাদেরকে বলবো পড়াশোনা মানে চাকরির সাথে বিসিএস এ পড়াশোনা করাটা খুবই টাফ, ইটস অলওয়েজ টাফ। আমার প্রিলির সময় আমি জানতাম খুবই টাফ ছিল। আমার 8 ঘন্টা চাকরি করা লাগতো, দেন জার্নি করা লাগতো 3 থেকে 3.5 ঘন্টা, দেন পড়াশোনা করতে হতো। বাট এটা অ্যাডভান্টেজও কিছুটা আছে, যদি না আপনার চাকরির নেচারটা খুবই খারাপ হয়। আমার চাকরির নেচারটা কম্পারেটিভলি ভালো ছিল, দ্যাটস আমি ফ্লেক্সিবল টাইম পেতাম। যারা এরকম ফ্লেক্সিবল টাইম পান, আমি একটু মনে করাই দিই, যারা সারাদিন বিসিএস এর জন্য পড়তেছে, অর্থাৎ চাকরি না করে পড়তেছে, তারা কিন্তু 18 ঘন্টা 16 ঘন্টা পড়ে না, তারাও সেই 5-6 ঘন্টা বা 7 ঘন্টাই পড়ে। বাকি সময়টা চিন্তা করে যে আমি তো চাকরি বাকরি করতেছি না, শুধু বিসিএস করতেছি, আমার হবেটা কি, এটা যদি না হয় আমার কি হবে, আমার বন্ধু কি বলবে, ফ্যামিলি কি বলবে, ওরা এই চিন্তাটা বেশি করে। ইটস ট্রু, আপনাদের যদি মনে হয় যে আমি ভুল বলতেছি, আমাকে কমেন্ট করে বা চ্যাট বক্সে জানাতে পারেন। বাট আমি জানি এটাই চিন্তা করতেন সবাই, বা এটাই সবাই চিন্তা করে। সো চাকরিতে থাকলে সুবিধা হলো আপনি চাকরির টাইমটা কিন্তু এই টেনশন করতে পারতেছেন না। আপনি চাকরির টাইমে চিন্তা করতেছেন যে আচ্ছা আমি তো চাকরির জন্য পড়তে পারতেছি না, সময় পারতেছি না, বাসায় গিয়ে বাকি টাইমে পড়ে ফেলবো। So আপনিও দেখা যায় সে 3-4 ঘন্টা পড়তে পারেন, আর যে সারাদিন বাসায় আছে সে অথবা 5-6 ঘন্টা পড়তে পারে। আর তার মধ্যে একটা হীনমন্যতা কাজ করে যে আমি তো এখনো কিছু করতেছি না, ফ্যামিলি কি বলবে, পাশের বাসার মানুষ কি বলবে। তো সেই তুলনায় আপনি এক ধাপ আগায় আছেন। ওকে, ঠিক আছে। আর একটা চাকরি থাকাটা আসলে এটা একটা লায়াবিলিটি বা একটা অ্যাডভান্টেজ, প্রিভিলেজ বলা যায়। এটা চাকরি অলরেডি আছে, তো প্রেশারটা কম। যারা একেবারেই চাকরি নাই, সে যে পরিমাণ প্রেশার নিয়ে কাজ করবে, আর যারা অলরেডি চাকরি আছে সে যে পরিমাণ প্রেশার নিয়ে কাজ করবে, এটা ইজ ডিফারেন্ট। যার চাকরি আছে তার প্রেশারটা কম, প্রেশার কম থাকলে পরীক্ষা ভালো দেওয়ার চান্সটা বেশি। ঠিক আছে। আর এই শেষ 1 মাসের কথা বলবো যে ডেফিনেটলি আপনার টাইমিংটা চেঞ্জ করে ফেলতে হবে। আমি যদি বলি যে ম্যাক্সিমামই করে কি, সকালে ঘুম থেকে উঠে অফিস যায়, অফিস থেকে এসে পড়াশোনা করে, এইভাবে করে আপনি বেশি পড়তে পারবেন না। কারণ অফিস করে এসে আপনার মধ্যে যে টায়ার্ডনেস থাকে, ওই অবস্থায় পড়াশোনা করাটা ভেরি টাফ। চেষ্টা করেন এই 1 মাস উল্টা করার জন্য। তো আপনি অফিস থেকে এসে খেয়ে দিয়ে ঘুমাই যান, সেটা 8টা 9টা 10টা যাই হোক, 8টা 9টার মধ্যে ঘুমাই যান। আপনি ভোরবেলা উঠে যান, সকাল 3টা বাজে বা 3:30 বাজে ঘুম থেকে ওঠেন, অথবা 4টা বাজে ঘুম থেকে ওঠেন, 4টা থেকে সকাল 8টা পর্যন্ত পড়েন। ওই 4 ঘন্টায় যে পড়া হবে আপনি সারাদিনে পড়তে পারবেন না। এরপর অফিস টফিস করে এসে আবার যখন টায়ার্ড হবেন, দেন আবার ঘুমাই যাবেন। সো এটা একটা ওয়ে আর কি, মোটামুটি একটা ওয়ে আপনি কাজে লাগাতে পারেন, খুবই ইফেক্টিভ একটা ওয়ে, অনেকের জন্যই কাজ করছে। সো এটা করতে পারেন, অথবা যদি আপনাদের ডিফারেন্ট কোনো টেকনিক থাকে সেটা অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে, আমরাও চেষ্টা করবো জানানোর জন্য। ইয়া কি আছেন মামুন ভাই? একটু আমাদের রুটিনটা ভাইয়াদেরকে বলে দেন,
দেন আমি এক্সাম দেওয়ার সিস্টেমটা দেখাই দিব। ধন্যবাদ ভাইয়াকে। মামুন ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কথা শোনা হ্যাঁ যাচ্ছে ভাই, না? আমি শুনতে পাচ্ছি, আমাকে শোনা হ্যাঁ, যাচ্ছে একটু না? রুটিনটা, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। এখন রুটিনটা একটু ভাইয়াদেরকে বলে দেন, কয় তারিখ কি সাবজেক্ট মডেল টেস্ট, ঠিক আছে সাবজেক্ট ভাই। ফাইনাল এবং প্রিভিয়াস ইয়ার। দেন আমি এক্সাম দেওয়ার সিস্টেমটা দেখাই দিব। ওকে ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি ভাইয়া। হ্যাঁ, শিওর শিওর। আমার স্ক্রিনটা যদি দেখা যায়, আপনারা একটু চ্যাট বক্সে ওয়াই লিখতে পারেন, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে। তো শুরুতে হচ্ছে আমরা রুটিনটার জন্য যাব হচ্ছে আমাদের যে উত্তরণের ওয়েবসাইটটা আছে, উত্তরণের ওয়েবসাইট উত্তরণ ডট একাডেমিতে যাব। উত্তরণ ডট একাডেমিতে যাওয়ার পরে এখানে যে আওয়ার কোর্সের মধ্যেও গেলেও পাবেন, অথবা নিচের দিকে আমাদের এই কোর্স সমূহ দেয়া আছে, এখানে গেলেও পাবেন। এখানে যে দেখবেন যে আপনার যে কোর্স আগামী 2 তারিখ থেকে যে কোর্সটা শুরু হবে, সেটা হচ্ছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি 43তম বিসিএস প্রিভিয়াস প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস প্লাস সাবজেক্ট ফাইনাল এক্সাম, এই কোর্সটা। ঠিক আছে, এই কোর্সটা এই কোর্সটা হচ্ছে আমাদের 2 তারিখ থেকে শুরু হচ্ছে। তো এই ক্লাসের মধ্যে ডিটেইলসে যাবেন। ডিটেইলসে যাওয়ার পরে দেন হচ্ছে আপনি এখানে এই যে দেয়া আছে, টোটাল জুম লাইভ ক্লাস থাকবে হচ্ছে 6টা সাবজেক্ট, কিন্তু আসলে মানে ক্লাস 6টা, কিন্তু আসলে সাবজেক্ট কিন্তু এখানে 12টা। যেমন বাংলার মধ্যে বাংলা লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজ দুইটা আছে, ইংলিশের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার দুটোই আছে। আবার এই যে সাবজেক্ট ফাইনাল এক্সাম 12 সেট। ঠিক আছে, শুরু 2 অক্টোবর 2021। এবং এটাতে যারা আমাদের এখানে অলরেডি আছেন, যারা আমাদের এখানে বিভিন্ন কোর্সে এতদিন ভর্তি ছিলেন, রেগুলার কোর্স, ক্র্যাশ কোর্স, এক্সাম প্যাক, তাদের জন্য ভর্তি হওয়া লাগবে না। বাট নতুন যারা আসবে তাদের জন্য 1000 টাকা পেমেন্ট করে এটাতে ভর্তি হতে হবে। ঠিক আছে। আর এখানে এখানে দেখা যাচ্ছে যে ডাউনলোড রুটিন, ক্লিক হেয়ার টু ডাউনলোড রুটিন, এখানে ক্লিক করলে রুটিনটা দেখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে রুটিনটা। এই যে 2 তারিখ থেকে শুরু হবে। 2 তারিখ প্রথম ক্লাস হচ্ছে এই যে ক্লাস টাইমটা হবে হচ্ছে সন্ধ্যা 7টায়, জুম লাইভ ক্লাস। তো প্রথম ক্লাসটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য, এবং বাংলা ভাষা সাহিত্যের উপরে সাবজেক্ট ফাইনাল এক্সাম যেটা হবে, সেটা হচ্ছে তার পরের যেদিন ক্লাস আছে 4 তারিখে। ঠিক আছে, 4 তারিখে যেদিন গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ক্লাস, ঠিক সেই দিন আপনি এই বাংলা ভাষা ও সাহিত্যের এক্সামটা দিতে পারবেন। এক্সামের টাইমটা হচ্ছে আপনার 1 ঘন্টা 45 মিনিট। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা সুন্দরভাবে সাজানো হয়েছে। ঠিক আছে, এখানে পুরো রুটিনটা খুব সুন্দরভাবে দেয়া আছে। আর এখানে দেয়া আছে দেশব্যাপী উদ্ভাসের সকল শাখায় ফিজিক্যালি এক্সাম দেয়া যাবে। ফিজিক্যালি আপনাদের বাসার পাশে, বাসার কাছে যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ, নিয়ারেস্ট ব্রাঞ্চে গিয়ে আপনি ফিজিক্যালি এক্সামটাতে অ্যাটেন্ড করতে পারবেন। আর যদি আপনার সময় না হয়, সেক্ষেত্রে আপনি অনলাইনে আমাদের সকাল 7টা থেকে রাত 11টা 55 এই টাইমের মধ্যে আপনি এক্সামটা দিতে পারবেন। অবশ্যই রাত 11টা 55 বলতে 11টা 55 কিন্তু ইন টাইম, তাহলে আপনার এর 1 ঘন্টা 45 মিনিট আগে এক্সামটা শুরু করতে হবে। এই হচ্ছে বিষয়টা। তো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস প্রশ্ন টাইমটা অ্যানালাইসিস। টাইমটা একটু বলে দেন, টাইমটা মনে হয় একজন বুঝে নাই, অনলাইনের টাইমটা। আচ্ছা, অনলাইনের টাইমটা আমি আবার একটু বলছি, সেটা হচ্ছে যে সকাল 7টা থেকে রাত 11টা 55 পর্যন্ত, এর মধ্যে যে কোনো সময়ে ঢুকে আপনি এক্সাম দিতে পারবেন। যে কোনো সময়ে আপনার ফ্লেক্সিবল টাইম যেটা, সেই টাইমে ঢুকে আপনি এক্সাম দিতে পারবেন। তবে রাত 11টা 55 যেটা, সেটা হচ্ছে ইন টাইম এক্সাম, ইন টাইম রাত 11টা 55। অর্থাৎ আপনার এক্সামের টাইম 1 ঘন্টা 45 মিনিট। এই 11টা 55 1 ঘন্টা 45 মিনিট আগে আপনাকে এক্সাম শেষ করতে হবে, যদি আপনি শেষের দিকে এক্সাম দিতে চান রাত্রেবেলা। কারণ 11টা 55 পরে আর এক্সামটা থাকবে না, ওই এক্সামটা ভ্যানিশ হয়ে যাবে, ফার্স্ট এক্সামে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে আরেকটা যেটা আছে, সেটা হচ্ছে আমাদের ফাইনাল মডেল টেস্ট। ফাইনাল মডেল টেস্ট আমি এখান থেকে একবারই দেখিয়ে দিই। এই যে এটার পরে যে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি বিসিএস 43তম প্রিলি ফাইনাল মডেল টেস্ট, এটা হচ্ছে একদম বিসিএস অনুরূপ ভাবে এটা হবে।
এবং ফাইনাল মডেল টেস্টে একটি প্রিন্টেড মডেল টেস্ট বুক ফ্রি থাকবে। ঠিক আছে, আমাদের একটা মডেল টেস্ট বুক আছে প্রায় ৬,০০০ কোশ্চেন সম্বলিত। এই মডেল টেস্ট বুকটা সম্পূর্ণভাবে ফ্রি দেওয়া হবে। তো এখানে যেটা সেটা হচ্ছে এখানে ফাইনাল মডেল টেস্ট এক্সাম হবে হচ্ছে 10 সেট, একটি গাইডলাইন সেমিনার, আমরা একটা মোটিভেশনাল সেমিনার নিব। মোটিভেশনাল সেমিনারটাতে অবশ্যই অংশগ্রহণ করবেন। প্রিন্টেড মডেল টেস্ট বুক ফ্রি পাবেন। ঠিক আছে, আর 19 অক্টোবর শুরু হবে হচ্ছে এই কোর্সটা। 19 অক্টোবর, অর্থাৎ এটা হচ্ছে 14 তারিখে শেষ, 19 অক্টোবরে যে হচ্ছে আপনার এই ফাইনাল মডেল টেস্টটা শুরু হবে এবং ফাইনাল মডেল টেস্টের ফি হচ্ছে 500 টাকা, শুধু 500 টাকা ফি। এবং এখানে ঢুকলেও আপনি এটার যে রুটিনটা আছে রুটিনটা দেখতে পাবেন, খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। ফাইনাল মডেল টেস্ট 19 তারিখে ফাইনাল মডেল টেস্ট 1, 21 তারিখ ফাইনাল মডেল টেস্ট 2, এভাবে সুন্দর করে 25 তারিখ পর্যন্ত এক্সাম গুলো দেওয়া হবে। এবং 26 তারিখে আপনার মোটিভেশনাল সেমিনারটা অনুষ্ঠিত হবে এবং এটা অবশ্যই SMS এর মাধ্যমে আমরা জানিয়ে দিব। এটারও এক্সামের টাইমটা ঠিক সেম। আর যারা ফিজিক্যালি ব্রাঞ্চে গিয়ে এক্সাম দিতে পারবেন তারা তো পারবেনই, তবে ফিজিক্যালি ব্রাঞ্চের টাইম মানে ব্রাঞ্চে গিয়ে এক্সামের টাইম কিন্তু এটা না ভাইয়া। ব্রাঞ্চেতে গিয়ে এক্সাম দিলে আপনাকে ব্রাঞ্চে সাধারণত আমাদের দেখা যাচ্ছে সকাল 9টা থেকে আপনার ওই সন্ধ্যার মধ্যে যে এক্সামটা দিয়ে আসতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে ভাইয়া, আর ইয়াটাও কি দেখাই দিব নাকি ভাইয়া, যে আমাদের যে ইয়াটা না এটা আপনি দেখাবেন? কোনটা ভাইয়া? ভাই যে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি আমাদের হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ, খুবই অবশ্যই এটা বলে দেন, এটা বলে দেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তো আর 14 তারিখে আমাদের এই সাবজেক্ট ফাইনাল মডেল টেস্টটা শেষ হওয়ার পর আমাদের 16 তারিখে সারা বাংলাদেশ ব্যাপী 43তম বিসিএস পিলি সম্ভাবনা নামে একটা পরীক্ষা হবে। এটাও একদম আপনার 43তম বিসিএস পিলি পরীক্ষার একদম অনুরূপ বলতে পারেন। ঠিক আছে, এই পরীক্ষাটা হবে হচ্ছে আমাদের আগামী 16 তারিখ। এই পরীক্ষাটা সম্পূর্ণ ফিজিক্যালি হবে, এই পরীক্ষাটা অনলাইনে হবে না, সম্পূর্ণভাবে ফিজিক্যালি হবে এবং এটার জন্য আপনাকে ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ ফ্রি। এই ফ্রি রেজিস্ট্রেশন মানে এটাতে আপনার কোনো ধরনের কোনো পেমেন্ট করা লাগবে না। এটা 16 তারিখে অনুষ্ঠিত হবে। আপনি জাস্ট ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে ঢুকে এই যে নিচে কোর্সের এখানে এসে জাস্ট এই যে আপনার এখানে যে পিলি সম্ভাবনা যেটা, এটার মধ্যে ঢুকে ফ্রি এনরোল করবেন। এনরোল করতে যে এনরোল নাও এখানে ক্লিক করবেন, আপনার নাম ফোন নাম্বার এগুলো দিবেন, দিয়ে সাবমিট করবেন। আশা করি আপনারা পারবেন এটা। এভাবে আপনাকে ফ্রি এনরোল করে ফেলবেন। আর এনরোল করার শেষ তারিখ হচ্ছে 10 অক্টোবর। 10 অক্টোবরের মাধ্যমে আপনাকে এটা করতে হবে। আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চে আপনি এক্সামটা দিবেন এবং এটাতে মেধাবৃত্তির ব্যবস্থা আছে। সেটা হচ্ছে প্রথম 200 জনকে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি প্রদান করা হবে। প্রথম পুরস্কার 10,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 7,000, এভাবে পর্যায়ক্রমে প্রথম 200 জন পর্যন্ত এই পরীক্ষাটাতে পুরস্কার দেওয়া হবে। আর আবারও বলে দিই, পরীক্ষাটা হচ্ছে 16 অক্টোবর 10 তারিখের মধ্যে। এটাতে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই পরীক্ষাটা অনলাইনে হবে না, সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন, ফিজিক্যালি পরীক্ষাটা হবে। ঠিক আছে ভাইয়া? থ্যাংক ইউ ভাইয়া। তা আমি আবারও এটা একটু শেয়ার করব আপনাদের সাথে। এটা অবশ্যই মিস করবেন না, আপনাদের কালকে থেকে কোর্স শুরু হয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস। আর সাবজেক্ট ফাইনাল যেটা, এটা হবে 19 তারিখ থেকে, এটা হলো 19 অক্টোবর, আর এটা হলো 2 অক্টোবর। ওকে, সো একটা কোর্স হলো দুইটা মিলে। তো এটা কারা, যারা এখন উত্তরণের সাথে ইনভলভ না, তারা যারা আমাদের প্রিডি কোর্স করছেন বা ক্র্যাশ কোর্স করছেন তাদের জন্য না, তারা এটা অটোমেটিক পেয়ে যাবেন, তাদের জন্য এনরোল করার দরকার নেই। যারা একদম নতুন, যারা আগে উত্তরণের সাথে যুক্ত ছিলেন না, তারা এই কোর্সটা করবেন। আমি একটু আসলে জিজ্ঞেস করি আপনাদের মধ্যে কারা কারা উত্তরণের সাথে যুক্ত ছিলেন না, ইয়েস অর নো দিয়ে আমাকে একটু জানা দেন তো। যারা ছিলেন তাদেরকে এনরোল করতে হবে না, তারা অটোমেটিক্যালি সবকিছু পেয়ে যাবে। ওকে, সো আমি আবারও বলি, যারা যুক্ত ছিলেন তাদের জন্য নতুন করে এনরোল করার কিছু নাই, আপনাদের কাছে কোর্সগুলো অটোমেটিক চলে আসবে, পরীক্ষা অটোমেটিক চলে আসবে। শুধুমাত্র ওই যে সম্ভাবনাটা আপনাদের এনরোল করতে হবে। আর যারা যুক্ত ছিলেন না, প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন, তাদেরকে অবশ্যই এনরোল করতে হবে। দুইভাবে করা যায়, একটা হলো সাবজেক্ট ফাইনাল এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, এটার একটা কোর্স, আর একটা কোর্স হলো শুধুমাত্র মডেল টেস্টের জন্য। ঠিক আছে, রুটিন তো দেয়া আছে, ওয়েবসাইট থেকেও দেখানো হয়েছে। আর এই কথাটা বলি যে প্রিডি সম্ভাবনা যেটা, এটা আমরা 41st করেছিলাম,
41st আমরা ফিজিক্যালি করতে পারিনি তখন কোভিড পরিস্থিতির জন্য। এখন যেহেতু পরিস্থিতি অনেকটাই ভালোর দিকে উন্নতি হচ্ছে, তো সেই ক্ষেত্রে প্রথমবারের মতো এটা ফিজিক্যালি করা হচ্ছে। আপনি যে কোনো উদ্ভাসন মেশে ব্রাঞ্চে গিয়ে পরীক্ষা দিতে পারবেন, এটা কিন্তু অনলাইনে দেওয়া যাবে না। আর ইন্টারেস্টিং বিষয় হলো এখান থেকে আপনি অল্প টাকা পয়সাও কামাতে পারবেন। এরকম কখনো পর্যন্ত বিসিএস এর ইতিহাসে কেউ করে নাই, এটা প্রথমবারের মতো করা হচ্ছে ফিজিক্যালি। অনলাইনে আমরা গত বছর করেছিলাম, এটা হলো আমাদের সেকেন্ড স্টেপ। পরীক্ষাটা হবে 16 তারিখ। আর মনে করা দিই 16 তারিখ একদম বিসিএস এ যেরকম পরীক্ষা হয় হুবহু একই রকম ভাবে পরীক্ষা হবে, একই মানের, একই স্ট্যান্ডার্ডের, একই এনভায়রনমেন্টে। সবকিছুই বিসিএস এর মতো। আপনি একটা প্রি বিসিএস পরীক্ষা দিতে পারবেন, অরিজিনাল বিসিএস পরীক্ষা যেরকম হয় সেরকম একটা পরীক্ষা দিতে পারবেন। ডেফিনেটলি পার্থক্য হলো যে বিসিএস এর পরীক্ষা তো প্রশ্ন করবে পিএসসি, সম্পূর্ণ স্বাধীন ওরা। আর এই প্রশ্নটা আমরা করবো, বাট চেষ্টা করবো পিএসসি যে চিন্তা ভাবনা করে প্রশ্নগুলো করে, বা 35 থেকে নতুন সিলেবাসের পরে যে ভেরিয়েশন গুলো দেখাইছে পিএসসি, আমরাও বেশ কিছু ভেরিয়েশন রাখার চেষ্টা করবো। এবং আপনারা এই রেজিস্ট্রেশনটা করার, পরীক্ষা দেওয়ার পর চেক করতে পারবেন যে সারা বাংলাদেশে যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে আপনার অবস্থানটা কেমন, নিজের পজিশনটা জানতে পারবেন। আর শুরুর দিকে থাকলে তো একটা অ্যামাউন্টও আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, সো অবশ্যই অবশ্যই এটা দিবেন, কোনোভাবে এটা মিস করবেন না। আর ফাইনাল মডেল টেস্টটা বললাম, শুধুমাত্র কেউ যদি চান যে আপনি বিগত বছরের প্রশ্নের জন্য হয়তো বা সময় কুলাতে পারবেন না, শুধু ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা দিবেন, তারাও আসলে 19 অক্টোবর থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে, আপনারা এনরোল করে ফেলতে পারেন। যারা যুক্ত আছেন অলরেডি, প্রিডি কোর্স অথবা ক্র্যাশ কোর্স করেছেন, তাদের জন্য লাগবে না, তাদের জন্য এটা কমন। তো আমি একটু এখান থেকে স্টপ করে আপনাদেরকে নিয়ে যাব, যারা একদম নতুন আসছেন তাদের হয়তো আমাদের অনেক সিস্টেম সম্পর্কে জানেন না। আমি একটু দেখাই দিই পরীক্ষা কিভাবে দিতে হয়, অনলাইনে পরীক্ষাটা আসলে কিভাবে দিতে হয়। উত্তরণ.একাডেমিতে যাবেন, উত্তরণ.একাডেমি, এটা হলো আমাদের ওয়েবসাইট। এখানে গিয়ে আপনি যদি ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে থাকেন, আপনি ওই যে একটু আগে দেখালো ভাইয়া যে রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করার পর আপনি জয়েন নাও অপশনটাতে ক্লিক করবেন। জয়েন নাওটা আপনার স্টুডেন্ট আইডি দিতে হবে। আপনার রেজিস্ট্রেশন করলে আপনার একটা স্টুডেন্ট আইডি দিয়ে দিবে এবং আপনার নিকনেমটা এখানে দেখাবে। ঠিক আছে, নিকনেমটা দেখে আপনি কনফার্ম হবেন এটা আসলে আপনার কিনা, অন্য কারোটাতে ঢোকার চেষ্টা করবেন না, পারবেনও না যদিও, বাট স্টিল চেক করে নেবেন যে আপনারটা আসছে কিনা। দেন পাসওয়ার্ডে চলে যাবেন, এখানে আপনার ক্লাসগুলো থাকবে, এই যে দেখেন বাই ডিফল্ট এখানে ক্লাস থাকে, বাই ডিফল্ট ক্লাস। আমি এখনো কোনো কিছুতে এনরোল না, দ্যাটস আমারটাতে দেখাচ্ছে না, বাট আপনার এনরোল থাকলে দেখাবে। ওকে, আচ্ছা, এখন ধরুন আপনি ক্লাস করে ফেলছেন, ক্লাসটা করার পরে আপনি এখন দেখতে যাচ্ছেন যে ক্লাসটা কোথায় গেল। উপরে দেখেন অ্যাড কোর্স, মাই রুটিন, পাস্ট ক্লাসেস, যে ক্লাসটা অলরেডি হয়ে গেছে সেই ক্লাস যদি আপনি খুঁজে পেতে চান ফার্স্ট ক্লাসে ক্লিক করবেন। আপনার এখানে আগে যে ক্লাসগুলো হয়েছে সবগুলো এখানে থাকবে, আপনি যে কোনোটার রিপ্লাই ভিডিও দেখতে পারবেন। আমাদের একটা অনলাইন পিডিএফ তৈরি করা হয় স্টাডি ম্যাটেরিয়ালস এর জন্য, আপনি সেটা দেখতে পারবেন। এটা কোথায় আছে? উপরে পাস্ট ক্লাসে। ওকে, একইভাবে পাস্ট এক্সামও আছে, আপনার যদি কোনো এক্সাম মিস হয়ে যায় সেটাও আপনি দেখতে পারবেন। এবং ডেফিনেটলি আপনি কিছু পরীক্ষা থাকবে যেগুলো হলো প্র্যাকটিস এক্সাম, এখানে লাইভ এক্সামের জায়গায় যদি প্র্যাকটিস এক্সাম দিয়ে দেন, আবারও দেখাই লাইভ এক্সাম এবং প্র্যাকটিস এক্সাম। প্র্যাকটিস এক্সাম যেগুলো থাকে সেগুলো আপনি একাধিকবার দিতে পারবেন, যত খুশি ততবার আপনি এই পরীক্ষাগুলো প্র্যাকটিস করতে পারবেন। তাহলে উপরের অপশন দেখেন পাস্ট ক্লাস, পাস্ট এক্সাম এবং কোশ্চেন ব্যাংক। এই কোশ্চেন ব্যাংক কিন্তু আমাদের একটা স্পেশাল ফিচার, আপনি চাইলে অনলাইনে পরীক্ষাগুলো টেস্ট করতে পারবেন। এই যে বিগত বছরের প্রশ্নগুলো যে আমরা পড়তে বললাম সেগুলো আপনি চাইলে এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। দেখেন এখানে যে কোনো একটা প্রশ্নতে আপনি যদি ক্লিক করেন আপনার অটোমেটিক টাইমার চালু হয়ে যাবে, সময় দিয়ে দিবে এবং আপনি দাগানোর পর বলে দিবে যে আপনারটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। এবং খুব চমৎকার একটা ব্যাখ্যা ওখান থেকে দিয়ে দিবে, প্রশ্নের সাথে সাথে ব্যাখ্যা পড়ে পড়ে আপনি অনেক কিছু জানতে পারবেন। এটা অবসর সময়ে মনে করেন অনেকক্ষণ ধরে পড়াশোনা করতেছেন, এখন আর ভালো লাগতেছে না, একটা মোবাইল টিপবেন, এখানে ঢুকে আপনি এগুলো দিয়ে দিতে পারেন। অথবা আমাদের মান্থলি অ্যাফেয়ার্সটা আপনারা দেখতে পারেন। মান্থলি অ্যাফেয়ার্স আমরা প্রতি মাসের ঘটনাবলী একদম সিকোয়েন্সিয়ালি দিয়ে দিই, কালানুক্রমিক ভাবে, এবং সাবজেক্ট হিসেবে আলাদা করে দিই। যেমন বাংলাদেশের জন্য বাংলাদেশের ঘটনাগুলো দেয়া আছে, আন্তর্জাতিকের জন্য আন্তর্জাতিকের ঘটনাগুলো দেয়া আছে, এবং প্রতি মাসের যে কোনো স্পেসিফিক মাসের ঘটনা আপনি এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবেন। তো আপনাদের এখানে চলে আসি, মনে করেন যে কোনো একটা এক্সাম আপনি কিভাবে দিবেন। সো এখানে রিটেক এক্সাম না, এটা নর্মালি তখন এক্সাম থাকবে, এখন তো এটা পুরাতন অংশ, এই জন্য পুরাতন দেখাচ্ছে। এখানে যদি ক্লিক করেন আপনার একটা অপশন চলে আসবে কি কি করা যাবে কি কি করা যাবে না। দেন ভার্সন বাংলা ক্লিক করবেন, সবাই মোটামুটি এখানে বাংলা। আপনার কিন্তু টাইমার শুরু হয়ে গেছে, দেখেন এই পরীক্ষাটা 15 মিনিটের একটা পরীক্ষা ছিল, আপনাদেরটা হবে 1 ঘন্টা 45 মিনিটের। সো এই 14 মিনিট 53 সেকেন্ড প্রতি সেকেন্ড এটা কমতে থাকবে। তো এখানে প্রশ্ন যেগুলো আছে আপনি মনে করেন কয়েকটা দাগালেন,
ক্যালকুলেশন করে দাগালেন, দেন লাস্টে গিয়ে আপনার সাবমিট বাটনটা আছে, আপনি ইয়েস দেওয়ার সাথে সাথেই আপনার একটা অ্যানালাইসিস চলে আসবে যে আপনি কয়টা কারেক্ট করেছেন, কয়টা স্কিপ করেছেন, কয়টা ইনকারেক্ট করেছেন, আপনি কত নাম্বার পাইছেন সেটাও এখানে চলে আসবে। সো অনলাইনে পরীক্ষা দেওয়াটা খুবই ইজি, ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ, মোবাইল, যে কোনো জায়গা থেকে আপনারা খুবই ইজিলি পরীক্ষাটা দিতে পারবেন। এবং সাথে কিন্তু দেখেন অ্যানালাইসিস একটা রিপোর্টও দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর কি, কেন ওই সঠিক উত্তর, এবং তার ব্যাখ্যাটা কি। ঠিক আছে, আর যদি পসিবল হয় আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফিজিক্যালি পরীক্ষাটা দেওয়ার জন্য। ঠিক আছে, ফিজিক্যালি পরীক্ষা দিলে আপনাদের জন্য এটা ভালো হবে। সো আমি একটু ফ্লোরটা ওপেন করে দিচ্ছি, যদি কেউ কোনো প্রশ্ন করতে চান আমাদের কোর্স রিলেটেড অথবা কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, হ্যান্ড রেজ করে আমাদের প্রশ্ন করতে পারেন। মাহমুদুল হাসান, আপনি কোশ্চেন করতে পারেন, আপনাকে ফ্লোর দেওয়া হয়েছে। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারা যে বললেন এই যে কোশ্চেন অ্যানালাইসিস করবেন প্রতিটা ক্লাসে, তো দেখা গেছে যে একটা মডেল টেস্টে তো অনেকগুলো প্রশ্ন আসে, যেমন আপনি ওই যে মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এইটা বের করলেন, তো এখান থেকে মুক্তিযুদ্ধ প্রেক্ষাপট চলে আসে, তারপর হচ্ছে ভাষা আন্দোলন পুরা 47 থেকে 71 পুরা বিষয়টা চলে আসে। তো এভাবে কয়েকটা কোশ্চেন আলোচনা করলে যখন কয়েকটা কোশ্চেন অ্যানালাইসিস করতে যাবেন দেখা গেছে যে অনেকগুলো টপিক চলে আসবে। তো একটা ক্লাসে কি এতগুলো টপিক নেওয়া সম্ভব একসাথে? আমরা কি ইনপুট নিতে পারবো মনে হয়? এই বিষয়ে প্রথমত যদি একটা আমি দুইটা বিষয় বলি। ফার্স্ট অফ অল আমরা ধরে নিচ্ছি যে আপনারা 43rd এর প্রিলি দিবেন। এটা ধরে নেওয়ার কারণটা হলো কারণ আপনারা পরীক্ষা দিবেন মানে আপনারা এতদিন পড়াশোনা করছেন, তো আপনাদেরকে আরেকবার রিমাইন্ড করে দেওয়া যে এই টপিকটা, এই প্রশ্নটা পড়ার সাথে সাথে আপনার মাথায় এই সবকিছু জিনিস চলে আসা উচিত। আমরা আসলে আপনাকে শিখাবো না যে মানে কোন কোন প্রশ্ন শিখতে হবে, আমরা দেখাবো যে একটা প্রশ্ন শিখে এখান থেকে আর কোন কোন টপিক আপনার রিভিশন দেওয়া উচিত। নতুন করে তার কোনো কিছু শিখানোর নেই, অলরেডি অনেকগুলো ক্লাস হয়েছে বা আপনারা অনেকদিন ধরে পড়তেছেন। আমরা জাস্ট লিঙ্ক আপ করার চেষ্টা করবো যে একটা প্রশ্নের সাথে অন্য আরো অনেকগুলো প্রশ্ন বা অনেকগুলো টপিক কিভাবে লিঙ্ক আপ করা যায়, এটাই আমাদের টেন্ডেন্সি। আর 2 ঘন্টায় না, এটা আসলে আমি যদি 4 ঘন্টা বা 8 ঘন্টাও দেই তখনও সম্ভব না। আমাদের কাজ কিন্তু আপনাকে ওই স্পেসিফিক একটা প্রশ্ন বা স্পেসিফিক একটা ক্যাটাগরি শিখানো না, আপনি নিজে কিভাবে একটা প্রশ্ন পড়ে তার বড় ক্যাটাগরিটা তৈরি করতে পারেন, তার ম্যাপিংটা কিভাবে করতে পারেন, এই টেকনিকটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। দেন আপনারা নিজেরাই যখন পড়বেন একটা প্রশ্ন পড়ার পর আপনার মাথায় চলে আসবে যে ওকে এই রিলেটেড এই টপিক গুলো পড়তে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া কাউসার আহমেদ, আপনি কোশ্চেন করতে পারেন। কাউসার আহমেদ, আপনি মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। বিনাই মোহাম্মদ উল্লাহ আল আমিন, আপনি কোশ্চেন করতে পারেন। মোহাম্মদ উল্লাহ, আপনি কোশ্চেন করতে পারেন। হ্যাঁ ভাইয়া, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যাঁ যেহেতু হ্যাঁ যেহেতু হ্যাঁ যেহেতু আমি এখন আমি এখন ভাইয়া মানে লাস্ট ইয়ারে এখন ভার্সিটির মানে লাস্ট ইয়ারে এখন ফার্স্ট সেমিস্টার, তো হচ্ছে এখন আমার বিসিএস এর জন্য এখন মানে কি ধরনের প্রস্তুতি আমার এখন গ্রহণ করা উচিত? ভাই কি শুনতে পেরেছেন? ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, আপনাদের যে আপনি তো যেহেতু ফোর্থ ইয়ারের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি তো তাহলে 43 এর জন্য আপনি পরীক্ষা দিতে পারছেন না। এক্ষেত্রে ফোর্থ ইয়ারে যারা আছে, আমাদের অ্যাডভান্স প্রিলি কোর্স নামে একটা কোর্স চলছে, বিসিএস অ্যাডভান্স প্রিলি কোর্স হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার থেকে শুরু করে অনার্স ফোর্থ ইয়ার পর্যন্ত, এর মধ্যে যারা অধ্যয়নরত আছে, অনার্সে অধ্যয়নরত আছে, তাদের জন্য এই কোর্সটা।
আপনি আমার মনে হয় সেখানে এনরোল করতে পারেন এবং তাদের সাথে ধীরে ধীরে প্রস্তুতি নিতে পারেন। আমার কথা কি শুনতে পেয়েছেন? প্রবলেম। আমরা তারপরে চলে যাচ্ছি সাকিব, আপনি কোশ্চেন করতে পারেন। সাকিব। হ্যালো, আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি হ্যাঁ। ভাই আমার কোশ্চেন ছিল, আপনাদের যে ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম, ওখানে আমি দেখতে পাচ্ছি বাইরে লেখা হচ্ছে 10টা মডেল টেস্ট, বাট আমি যখন রুটিনে ঢুকছি তখন কিন্তু 5টা মডেল টেস্টের রুটিন দেয়া আছে। এটা কি ক্লিয়ার করবেন আমাকে কাইন্ডলি? হ্যাঁ, এখানে হচ্ছে 2টা করে এক্সাম, বুঝতে পেরেছেন? মানে একই এক্সাম দিন দুটো 2টা করে। পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে ভাইয়া। জিহাদ, আপনি কোশ্চেন করতে পারেন। জিহাদ। আসসালামু আলাইকুম মামুন ভাই। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আমি একটা মানে ফিজিক্যালি কোর্স পরীক্ষাটার ক্ষেত্রে আর কি সম্ভাব্য। তো ওই পরীক্ষাটা আসলে দুইটা টাইমে দেওয়া আছে, এখানে 2:30 অথবা 5টা বিকেল। তো যদি একই কোশ্চেন হয় তাহলে দুই টাইমে পরীক্ষাটা হলো প্রবলেম না? না ভাইয়া, আমাদের কোশ্চেনে একটু ইয়ে আছে, সেটা হচ্ছে যে আমাদের কোশ্চেনটা হচ্ছে জি। মানে কারো কোশ্চেনের সাথে কারো কোশ্চেন মিলে না, বুঝতে পারছেন? ও আচ্ছা। আমাদের যদি 100 জন পরীক্ষা দেয়, এটা হচ্ছে ইউনিক এক্সাম সিস্টেম। এই সিস্টেমটা আমরাই সর্বপ্রথম এনেছি, এটা আমাদেরই মানে সর্বপ্রথম তৈরি বলতে পারেন। এটা হচ্ছে প্রত্যেকের প্রশ্ন আলাদা রকম হয়। ধরেন যতজন আছে ততগুলা সেট বের হবে, কোশ্চেন একই বাট সেট অনেকগুলা। কিভাবে? তো মনে করেন যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এই কোশ্চেন গুলা তো এলোমেলো হয়, ইভেন এদের যে অপশন গুলো আছে এগুলো এলোমেলো হয়ে যায়। জি জি, বুঝতে পারছি। একটা শেষ হয়ে যাওয়ার সাথেই আবার আরেকটা ব্যাচ ঢুকে যাবে, তো সেক্ষেত্রে ওই কোশ্চেন নিয়ে যে ওদের দেখার ওই সময়টা থাকবে না। আচ্ছা, আরেকটু বলার ছিল আমার। হ্যালো হ্যালো ভাই। মামুন ভাই, হ্যালো। হ্যাঁ, আরেকটু বলার ছিল, মানে আমরা এই সম্ভাব্য পরীক্ষার জন্য কি আলাদাভাবে কোনো ক্লাস হবে বা অন্য আলাদাভাবে কোনো কিছু আমাদের কোনো কোর্স আছে কি, নাকি নিয়মিত যে কোর্সগুলো করতেছি সেই কোর্সের মধ্যে কন্টিনিউ করব? নিয়মিত যে কোশ্চেন এই কোর্সের মধ্যেই কন্টিনিউ করবেন। আপনারা যারা ভর্তি আছেন আগে থেকে তাদের জন্য কিচ্ছু করা লাগবে না, শুধু একমাত্র প্রিলি সম্ভাবনা যেটা সেটাতে রেজিস্ট্রেশন করবেন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। এসটি তুবা, আপনি কোশ্চেন করতে পারেন। সালাম আলাইকুম ভাইয়া। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যালো হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করতে পারেন। ভাইয়া, আমার প্রশ্নটা একটু সাব্বির হয়ে গেছে ছিল। সেটা হচ্ছে ভাইয়া, মানে ভাইয়া আমাদের হচ্ছে মাত্র একটু, আমি বলি ভাইয়া একটু মাত্র ডিসকানেক্ট হয়ে গেছে। আপনি কি ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে আমার মনে হয় ঠিক আছে ক্লাসে ভাইয়া, মানে ঠিক। জি ভাই, আপনাদের ভাইয়া যে সম্ভাবনা পরীক্ষাটা ভাইয়া, এটা কি এক টাইমে হবে নাকি ভাইয়া সেগ্রিগেটেড হবে ভাইয়া? টাইম থাকবে 2:30 এবং 5টা। ও 2:30 থেকে 4:30 একটা, 5টা থেকে 7টা একটা টাইম। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই। আশা করি সবাই যারা এখনো এনরোল করেনি আমাদের কোর্সে তারা দ্রুত এনরোল করে ফেলবেন, এবং আগামীকাল থেকে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে। আগামীকাল সন্ধ্যা 7টায় আপনাদের ক্লাসটা শুরু হবে। তো আগামীকাল হচ্ছে বাংলা ক্লাস, সবাই অ্যাটেন্ড করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।